ইভা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা ইভা, আমাদের গল্পটা এরকম না হলে পারতো নাকি? আমি জানি না। তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। ফোনে বলা সম্ভব না, সামনাসামনি বলবো প্লিজ। আচ্ছা কোথায় আসবো? সেই পরিচিত জায়গাটাতে। তারপরে এবার ফোন কেটে দিল। ভাবতেই পারি না, এই কি সেই বা যে আমাকে বকা দিয়ে নিজেই কান্না করতো। একদিন কথা না বলে চোখের জল নাকের জল এক করে ফেলতো। কথা বলতে পারতো না, হেসকি তোলার জন্য। তখন খুবই গর্ব হতো আমার ওর মতো জীবনসঙ্গিনী পেয়ে। ও আমাকে বলেছিল আমাদের বাবুর নাম রাখবে রিধি। হাসি পাচ্ছে, যেখানে বাবা মায়েরই ঠিক নেই সেখানে বাচ্চার নাম ঠিক করা। কিন্তু একটা সময় এগুলো ভালোবাসা মনে হলো এখন ন্যাকামি বলেই মনে হয়। যখন বন্ধুরা বলতো ভালোবাসার রং বদলায়, কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন বুঝতে পারছি অর্থ আর পরিস্থিতির জন্যই ভালোবাসার রং পরিবর্তন হয়। তবে আমি এখনো বিশ্বাস করি যে সম্পর্কের শেষ হলেও ভালোবাসা শেষ নেই। আসুন এবার পরিচয় পর্ব শেষ করি। আমি মুন্না, আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমি ছোট, আর আমার বড় একটা ভাই আছে। তার সাথে আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, মানে আমার হবু ভাবি। আমার ভাইয়ের সাথেই তার বিয়ে হচ্ছে। গোসল করে নামাজ পড়লাম, বসে বসে ফোন কাটছি। বাবা মায়ের খাওয়া দাওয়া শেষ হলেই যাব, কারণ আমার সেই সৌভাগ্যটা নেই তাদের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার। সেটা অনেক আগে হারিয়েছি। আপনারা হয়তো ভাবছেন সেটা আবার কেন, তাহলে চলুন যাওয়া যাক সেই অতীতে। ফ্ল্যাশব্যাক। আমি যখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি, তখন ভাইয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনেক মেহমান ছিল, তাদের মধ্যে বাবার বন্ধু মেয়ে রোজাও ছিল। রোজা আমাকে অনেকবার ভালোবাসার নিবেদন করেছে, কিন্তু আমি রোজাকে পছন্দ করতাম না। রোজার আমি সেম ক্লাসে পড়তাম। আমি পড়ালেখায় মনোযোগী ছিলাম, তবে খুব চঞ্চল আর দুষ্টু ছিলাম। দুষ্টুমির জন্য অনেক বকাও খেয়েছি। আমার সকল চঞ্চলতা আর দুষ্টুমি এক নিমিষে চুপচাপে পরিণত করেছিল রোজা। অনুষ্ঠানের দিন সকালে যখন গোসল করে পোশাক পরব, তখন আগমন হয় রোজার। আর আমি তখন খালি গায়ে। আমি রোজাকে বের হতে বলি, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরে। আমার রাগ উঠে যায়, ঠাস করে চর বসিয়ে দিয়ে রোজার গালে। রোজা অবাক হয় আর কেঁদে ফেলে, কারণ বাবা মায়ের আদরের মেয়ে, এটুকুতেই কান্না। রোজা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আসলো। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজের জামা কাপড় ছিঁড়ে চিৎকার দিল, বাঁচা বছর বলে। সবাই দৌড়ে এসে দেখলো দরজা লক করা। ভেঙে ঢুকলো ভিতরে। তখনই রোজা দৌড়ে চলে গেল আম্মুর কাছে। আব্বু এসে আমাকে চর মারলো, জীবনের প্রথমবার মারলো। খুব কান্না পেল আমার। বাবা কিছু না জিজ্ঞেস করেই কেন মারলো আমাকে। আমি কান্নারত কণ্ঠে বললাম, বাবা আমি কিছু করিনি, সব রোজা ষড়যন্ত্র। সেটা রোজা শুনে ন্যাকা কান্না করেই বলল, আঙ্কেল, আমার গালে দেখেন চড় মেরেছে। সত্যি রোজার ফর্সা গালটা লাল হয়ে আছে। আমি আটকে গেছি, কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। মেহমানের রুমটা ভরে গেল, যে যা পারছে আব্বুকে বলছে। আমি চিৎকার দিয়ে বললাম, যা বলার আমাকে বলুন, আমার বাবাকে বলবেন না। এ কথা বলার সাথে সাথে বাবা এসে আমাকে মারতে লাগলেন। লাথি চর যা পারছে তা দিয়ে মারছে। আমি শুয়ে পড়েছি, মা বলে চিৎকার দিলাম। দেখলাম মা কান্না করছে, কিন্তু তার চোখে আমার জন্য মায়া নেই। কাজের লোক রহিম কাকাকে যখন বাবা লাঠি আনতে বললেন, তিনি কিছু বলতে গেলে বাবার গর্জনে বিড়ালের মতো চলে যান। লাঠি দেখে চিৎকার দিলাম, আম্মু বাঁচাও আমাকে, আমি কিছু করিনি, থামা বাবাকে। বাবার প্রতিটা বাড়িতে আমি চিৎকার করছিলাম। রক্ত বের হয়ে গেছে, অনেক জায়গায় কেটেও গেছে। হঠাৎ দেখলাম রোজার আব্বু আমার আব্বুকে থামালেন আর বললেন, মেরে ফেলবে নাকি? মেরে কি প্রমাণ করতে চাও? আমি রোজার দিকে তাকালাম। মুচকে হাসি দিল। তার হাসিতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। বলতে ইচ্ছে করছে, রোজা তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে কেন এমনটা করলে? আস্তে আস্তে সবাই চলে গেল। আমি রুমের মেঝেতেই পড়ে রইলাম। কখন যে অজ্ঞান হলাম টেরই পেলাম না। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি মেঝেতেই আছি। তার মানে কেউ আসেনি আমার রুমে। খুব শীত করছে, ওঠার চেষ্টা করলাম, কিন্তু প্রথমবার পারলাম না। অনেক কষ্টে উঠে বসলাম। দেখলাম আমি খালি গায়ে, কাঁধে লাঠির একটা টোরে ঢুকে গেছে। উহ করে শব্দ করলাম। উঠানোর সময় কোনো রকমের লাইটটা অন করলাম। মোবাইলে দেখলাম রাত 11টা, তার মানে এতক্ষণ অজ্ঞানী ছিলাম। বাথরুমে গেলাম ফ্রেশ হতে। হাতের গেটে পানি লাগার সাথে সাথে চিৎকার দিলাম। তাকে দেখলাম কতখানি ছিলে গেছে। বাবার দেয়া লাঠি ফেরানোর জন্য যখন হাত পেতেছিলাম, তখন গেটে পড়েছিল। উহ কি ব্যথা! খুব ক্ষুধা লাগছে,
গিয়ে দেখলাম বাবা মা ভাইয়া বসে খাচ্ছে, রহিম কাকা দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর চেয়ারে বসতে দিল, আমি বসলাম, কিন্তু সাথে সাথে বাবা দাঁড়িয়ে গেলেন আর বললেন। ওর সাথে আমি এক টেবিলে খেতে পারবো না। অবাক চোখে তাকিয়ে আছি বাবার দিকে। সে আরো বলল। আজ থেকে তুই বাবা বলে ডাকবি না, ডাকলে আমি তোকে ত্যায্য করব। আমি তাকিয়ে আছি বাবার দিকে, সে উপরে তাকিয়ে আছে। আমি ভাবছি, এই কি আমার সে বাবা, যে বাবা আমি টেবিলে না আসলে খেত না? এই কি আমার সেই বাবা, যে আমার সাথে ক্রিকেট খেলতো, ঘুরতে যেত কাঁধে নিয়ে, হাজারো বায়না পূরণ করতো? প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার থেকে উঠলাম, হাঁটতে হাঁটতে রুমে আসলাম, শুয়ে পড়লাম। লজ্জায় ঘৃণায় আর খাইনি রাতে, ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে শরীরটা খুব দুর্বল, উঠতে খুব কষ্ট হয়। আম্মুকে ডাক দিলাম। আম্মু দরজার সামনে এসে বলল, কি হয়েছে? আমার শরীরটা খুব খারাপ, একটু উঠে ওয়াশরুমে দিয়ে এসো। তখন আম্মু যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মরে যা তুই, দরকার নেই তোর মতো সন্তানের। আমার ভাবতেও ঘৃণা হয়, তুই আমার সন্তান। কথাটি বলে আম্মু চলে গেল। যতটুকু শক্তি ছিল তাও শেষ। মায়ের কথাটা শুনে কিছু টাকা ছিল, তা দিয়ে ওষুধ কিনে নিলাম। তারপর খেয়ে সুস্থ হলাম আস্তে আস্তে। তারপর থেকে আর এক টেবিলে খাওয়া হয়নি। এমনকি পড়ালেখার খরচ দেওয়াও বন্ধ করে দিয়েছিল, আর বলেছিল থাকা খাওয়া বাদে কিছুই দিতে পারবে না। অনেক কষ্টে টিউশন করে কাজ করে লেখাপড়া খরচ চালিয়েছি, কারো কাছে সাহায্যের জন্য হাতও পাতেনি। তারপর আর দেখাও হয়নি সামনাসামনি রোজার সাথে। তবে দূর থেকে একটা ছেলের সাথে রিক্সায় ঘুরতে দেখেছি। তখন আমার একটু মুচকি হাসি আসছিল, মনটা বলছিল হায় রে ভালোবাসা। রহিম কাকার ডাকে বাস্তবে ফিরলাম। বললাম, কি হয়েছে কাকা? কাকা বলল, সেই কখন থেকে বসে আছি, তুমি খেতে আসো না, সেজন্য দেখতে আসলাম। মনে মনে ভাবলাম, কাকা তুমি দেখতে আসছো, আর আমি যদি মরে পড়েও থাকি, পচা গন্ধ নাকে যাওয়ার আগে টের পাবে না। দুপুরে খেয়ে বিকেলে পার্কে গেলাম দেখা করতে ইভার সাথে। তাড়াতাড়ি করে গেলাম আর বললাম, সরি লেট করে ফেলেছি, চলো বসি। বসার পর দেখলাম ইভা নাক ছিটকাচ্ছে। আমি বললাম, তোমার কি সমস্যা হচ্ছে ইভা? ঘামের গন্ধ আসছে। আমি মাথা নিচু করে বললাম কথাটা। হেঁটে এসেছি তো, যার জন্য আসা সেটা বলি। বিয়ে করবে আমাকে? ইভা রেগে গিয়ে বলল, এগুলো বলার জন্য ডাকছো? কাল আমার বিয়ে, আজ এসব কি? আমি চলে যাচ্ছি। আমি অনুরোধ করলাম যে একটু বসো। আমাকে তো তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? কি আছে তোমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি করেছো তো কোনোদিন? অনার্সটা আমাকে পাবার কোনো যোগ্যতাই তোমার নেই। তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে থাকতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আবিরের সাথে কয়েকটা দিন কাটিয়ে বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। সত্যি তোমার কথা তেমন মনে পড়েনি আমার। আমি এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না, আর আমি যাবো এখন, নয়তো বাবা টেনশন করবে। বলে উঠে দাঁড়ালো আর বলল, পারলে ক্ষমা করে দিও, আর ভালো থেকো। বলে হাঁটা শুরু করলো। তাকিয়ে আছে আমি তার পানে। ভেবেছিলাম ফিরে তাকাবে, না তাকায়নি। হেঁটে গিয়ে রিক্সায় উঠলো। গধূলির আলো তার মুখে পড়তেই মুখটা জলজল করছে, এই জন্য মুখে লাল আভা ফুটে উঠেছে। এখন দেখে মনে হয় আমার জীবনটা ভুল নয়, সে সত্যি আগুন সুন্দরী। রাতে ঘুম হলো না এবার কথা ভেবে। বাসায় মেহমান ভরপুর, লোক সমাগম খুব। বাড়িটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে বাড়িটাকে। যে যার কাজে ব্যস্ত, সবাই রেডি হচ্ছে, বউ আনতে যাবে। আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেল। আম্মু রেডি থাকতে বলেছে, বউ আনতে যেতে হবে। কিন্তু আম্মু তো জানে না যে আমার জীবনের একটা অংশ হারাচ্ছি আমি। সবার অবহেলার চাপা পড়ে থাকে আমার অভিমানগুলো। কেউ বোঝে না, হয়তো বুঝবে, কিন্তু সময় শেষে। সবার সাথে রেডি হয়ে গেলাম বিয়েতে। দূর থেকে দেখলাম রোজাও এসেছে, আমার দিকে তাকিয়েছিল, কিন্তু হয়তো ভাবছে এত চালাক চঞ্চল প্রাণবন্ত মানুষটা এত চুপচাপ কেন, তাও নিজের ভাইয়ের বিয়েতে। প্রথমে বরকে 3 বার কবুল বলানো হলো, এবার কনের পালা। আমিও গেলাম দেখতে। খুব ইচ্ছে ইভাকে বিয়ের সাজে দেখব, পরীর মতো লাগছে ইভাকে। ওর বড় হওয়ার কথা আমার, কিন্তু নিয়তির কাছে হার মানলো আমার ভালোবাসা। ইভা যখন প্রথমবার কবুল বলল, আমার বুকে একটা চাপ অনুভব করলাম। সাথে সাথে চোখ বন্ধ করলাম। টুক করে এক ফোঁটা অশ্রু পড়ল। সামলে নিলাম নিজেকে। বিয়ের কাজ শেষ করে ইভাকে নিয়ে বাসায় আসা হলো। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত, আর আমি ব্যস্ত বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে আর পুরনো স্মৃতিচারণ করতে। আকাশটি একটু মেঘলাও না,
চারটা জল জল করছে, কোটি কোটি তারা। আকাশে দেখলাম একটা তারা একা এক জায়গায়, আশেপাশে কোনো তারা নেই। ভাবলাম ও হয়তো আমার মতো অবহেলিত। অনেক কথা ভেবে মনে মনে অভিমানের পাহাড় তৈরি করেছি, অথচ অভিমান ভাঙার মতো কেউই নেই। চোখ দিয়ে পানি পড়ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদি কিছুক্ষণ, কিন্তু না, কাঁদবো না। পুরুষ মানুষের তো কাঁদতে নেই, পুরুষদের পাষাণ হতে হয়, শক্ত হতে হয়, কিন্তু আমি পারছি না। কেন? হয়তো স্পর্শকাতর জায়গায় আঘাতটা এসেছে, সেই জন্য। কেটে গেল 1 সপ্তাহ। ইভা মানিয়ে নিয়েছে খুব, বলতে হবে মেয়েটা খুবই মিশুক। তাকে নাম ধরে বলাটাও ঠিক হচ্ছে না, আবার ভাবিয়ে বলছি না। সকালে বেরোচ্ছি একটা ইন্টারভিউর জন্য। ইভা ভাইয়া বলে ডাক দিল খেতে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেলাম। হঠাৎ বাবা বলল, হয়তো তারা আছে, যেতে দাও। না, এবারও চাকরিটা হলো না। কিন্তু কতদিন বসে বসে অন্যের ঘাড়ের উপর খাবো? ছাদে যাবো সিগারেট খেতে। দরজা খুলতেই দেখলাম দোলনায় বসে আছে ভাইয়া আর ইভা। আমি চলে যেতে চাইলে ভাইয়া থেকে যেতে বলল। আমারও দরকার ছিল সিগারেট খাওয়ার, তাই থাকলাম। খুব হিংসা হয় ভাইয়াকে, ওর মতো ভাগ্য নেই কেন জন্মালাম না। সিগারেট খাওয়া শেষ করে চলে আসলাম। দিন দিন সিগারেট খাওয়ার মাত্রাটা বাড়ছে। টিউশনের টাকার অর্ধেকের বেশি যায় সিগারেটে। প্রায় দেখতাম এবার ভাইয়াকে ছাদের বেলকনিতে দেখি আর জ্বলি। যে ইভাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারতাম না, সে আজ অন্যের বুকে ঘুমায়। কেটে গেল 3টা মাস। মেহমান আসছে বাসায়। এবার আব্বু আম্মু দুপুরে খেয়ে চলে যাবে। সবাই একসাথে কত আনন্দে খাচ্ছে, আর আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রহিম কাকা ডাক দিল। আমি গেলাম খেতে। অনেকদিন হলো তেমন ভালো কিছু খাইনি। খেতে বসলাম। কাকা দিল ইলিশের লেজ আর ডাল। কাকাকে বললাম, কাকা আজ তো গরুর মাংস রান্না করলাম, আমাকে দিবা না? চাচা এমন একটা উত্তর দেবে কখনো আশা করিনি। অনেকদিন হলো খাওয়া হয় না। কাকাকে দেখলাম ছলছল চোখে বলল, না বাজান, শেষ হয়ে গেছে। কিছুর শব্দে পিছনে তাকাতে দেখি ইভা দাঁড়িয়ে আছে। আল্লাহকে বললাম, আল্লাহ আর কত লজ্জা দিবা? তোমার পছন্দের কি আমি একাই যে এত কষ্ট দাও আমাকে? ইভা আমার দিকে তাকিয়ে পানি নিয়ে চলে গেল। আমি আর মাছটা খেতে পারলাম না কাটার জন্য। ডাল দিয়ে খেয়ে চলে আসলাম। কিছুদিন পরের কথা, একটা চাকরি হলো আমার। খুব বেশি বেতন না, তারপরেও চলবে আমার। এমন একটা অবস্থা যে সিগারেট না খেলে ঘুম আসে না। অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে যখন পানি খেতে সামনের রুমে গেলাম, শুনতে পেলাম ভাইয়া ভাবিকে আমার থেকে সাবধান করছে। আমার চরিত্র নাকি ভালো না, আরও রোজাকে নিয়ে সব কাহিনী সব বলছে। আর থাকতে পারছি না, চলে আসলাম নিজের রুমের মধ্যে। একটা সিগারেট ধরালাম। কি থেকে কি হলো জীবনটা? রোজা নামক কাল নাগিনীর জন্য ধ্বংস হলো আমার জীবনটা। ভাইয়ের প্রত্যেকটা কথা আমার কলেজে আঘাত করছে। ইচ্ছে করছিল মাটির মধ্যে ঢুকে যাই। আমার জীবনটাই বা এমন কেন? সবাই তো কত সুখে আছে, মজা মাস্তি করে কাটায়, আমি পারি না কেন? চুপচাপ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। বাসায় তেমন থাকাও পারে না। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, সব ভুলে যাব, নতুন করে শুরু করব। অফিসে বসে কাজ করছিলাম, মাথাটা খুব ব্যথা করছে আর বুকেও। হঠাৎ চোখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে গেলাম। আর কিছু মনে নেই। যখন জ্ঞান পেল তখন হাসপাতালে আবিষ্কার করলাম নিজেকে। ডাক্তার বলল কিছু টেস্ট করতে হবে। আমি বেড থেকে উঠলাম, খুবই দুর্বল লাগছে, তবু উঠে গিয়ে টেস্টগুলো করালাম। বসেছি ডাক্তারের চেম্বারে। ডাক্তার রিপোর্ট দেখছে, আমার দিকে মুখ কালো করে তাকাচ্ছিল। আমি তার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারছিলাম না। ডাক্তার যখন বলল, দেখুন, আপনাকে সরাসরি বলি, কারণ আপনি একা আছেন তাই বলছি। আপনার ব্রেন ক্যান্সার হয়েছে এবং আপনি একদম লাস্ট স্টেজে আছেন। অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 15%, আর আপনি সম্ভবত 1 মাসের বেশি বাঁচবেন না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তারকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেমনটা হয়েছে আমার সাথে, লাস্ট স্টেজে কেন? আপনার লক্ষণগুলো স্বাভাবিক, তাই টের পাননি। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনার হাতে সময় খুবই কম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেট থেকে ওঠার চেষ্টা করলাম, কোনো শক্তি পাচ্ছিলাম না। সকল কাকতালীয় ঘটনাগুলো বারবার আমার সাথেই কেন ঘটে? ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে হাঁটছি উদ্দেশ্যহীনভাবে। কেন জানি এখন বাঁচতে ইচ্ছা করে খুব, নতুন করে আবার শুরু করার ইচ্ছা করে। যদি সুযোগ পেতাম
তাহলে কাউকে মনে রাখতাম না। রাতে ঘুম আসছে না, হয়তো চিরজনমের ঘুম সামনে আসছে, সেজন্য বেলকনিতে গেলাম, সিগারেট ধরালাম আবারও। যদি এটাই আমার প্রাণনাশকারী, তবু এটা আমার একাকিত্বের সাথী ছিল। সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াটা আকাশের দিকে চললাম। ধোঁয়ার মধ্যে দেখলাম সেই তারাটা আজও একা একাই ঝলঝল করছে। আজ খুব আম্মুর কোলে মাথা রাখতে ইচ্ছে করছে, আর তাহলেই আমার ঘুম আসতো। ঝিঝি পোকার ডাকগুলো আজ খুব বিরক্তকর লাগছে, কিন্তু কিছুদিন আগের মন দিয়ে শুনতাম। রুমে চলে আসলাম, টেবিলে বসলাম, কিছু লিখবো। শক্তি থাকাকালীন কিছু লিখে যাই। প্রথমে লিখলাম আম্মু আব্বুকে। প্রিয় আব্বু, আব্বু রাগ করো না, তোমাকে বাবা বলে ডাকছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। আম্মু আব্বু, তোমরা যখন এগুলো পড়বে তখন হয়তো চলে যাব না ফেরার দেশে, ফিরব না কোনোদিন। তোমার অবহেলার মাঝেই চলে যাচ্ছি আমার সৃষ্টিকর্তার কাছে। জানো আব্বু, সেদিনই সে অপরাধটা না আমি করিনি, রোজা ফাঁসিয়েছে আমাকে। তোমার মারে শরীরে ক্ষত হলেও তোমাদের আচরণে আমার মনে বেশি ক্ষত হয়েছে। তোমরা তোমাদের ছেলেকে বিশ্বাস করতে পারলে না। একটু দুষ্টই তো ছিলাম আমি, কিন্তু চরিত্রহীন না আব্বু। তুমি যখন বলেছিলে তুমি আমার সাথে এক টেবিলে খাবে না, সেদিন খুব খেদেছিলাম, কষ্ট পেয়েছিলাম আব্বু। যেন কতটা দিন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাদের। আমার চেহারাটাও খালি পড়ে থাকতো, ইচ্ছে করতো তোমাদের পাশে বসে খাই আমিও। ছোটবেলায় যেমন খাইয়ে দিতে ঠিক তেমন করেই খাইয়ে দিবে, কিন্তু সামনে যাবার সাহস পাইনি। তবে একটা শিক্ষা আমি পেয়েছি, তুমি যখন আগে টাকা দিতে আমার কোনো বন্ধুর অভাব ছিল না, কিন্তু যখন নিজে টিউশন করে টাকা ইনকাম করতাম তাও কম, তখন আমার কোনো বন্ধু ছিল না, কারণ তারা ছিল দুধের মাছি। আব্বু, ক্ষমা করে দিও আমাকে যে তোমার সুসন্তান হতে পারলাম না। দাফন করার আগে ছোট্ট একটা চুমু দিয়ে ওই অবাকার কপালে। ভালো থেকো, আর ভাইয়াকে দেখে রেখো। এটি তোমাদের অবহেলার মন না। আম্মুকে কিছু লিখতে পারলাম না, শুধু একটু কথাই বললাম, যখন তোমরা এই চিরকুটটা পাবে তখন হয়তো দেখতে পাবো না তোমাকে, আমাকেও জীবিত পাবে না, কারণ আমার যে ব্রেন ক্যান্সার খেড়ে নিল অবহেলায় আমাকে। জানো আম্মু, যেদিন আব্বু আমাকে মেরেছিল সেদিন আমি আম্মু আম্মু বলে চিৎকার করেছিলাম। ভেবেছিলাম তুমি আসবে বাঁচাতে, কিন্তু আমার ধারণা মিথ্যা প্রমাণ করে তুমি আসোনি। আম্মু, তুমি না বলতে আমের ভাইয়া তোমার দুইটা কলিজা, তাহলে তোমার সমানে তোমার কলিজাকে কিভাবে মারলো আব্বু? তোমরা যখন ভালো ভালো খাবার খেতে আমারও খুব ইচ্ছে করতো খেতে, কিন্তু আমি পেতাম না। আমি ভাবতাম তুমি লুকিয়ে নিয়ে আসবে আমার জন্য, তাও আনোনি আম্মু। তুমি যখন ভাইয়াকে খাইয়ে দিতে না, আমি দূর থেকে দেখে খাতাম, আমারও ইচ্ছে করতো খেতে, কিন্তু ভয়ে বলতে পারিনি। আম্মু, তুমি না বলতে আমি তোমার বেশি আদরে, আমি না খেলে তোমার গলা দিয়ে খাবার নামে না, তাহলে কিভাবে পারলে এতগুলো দিন আমাকে রেখে খেতে? কতটা একা হলে মানুষ আকাশের তারা দেখে রাত কাটায় বলতে পারো? আম্মু, ঠিক ততটা একা ছিলাম। তোমরা সবাই যখন কথা বলা বন্ধ করে দিলে তখন মরে যেতে ইচ্ছে করছিল। এর থেকে হয়তো সেদিন আব্বু মেরে ফেললেও কষ্ট কম হতো। তোমরা আমাকে বাঁচিয়ে রেখে প্রতিদিন মেরেছ। দোয়া করো আম্মু, তোমার এই ছেলেটা পরপরে যেন ভালো থাকে। তোমাদের সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তোমরা বলো না। একবারই অনেকবার চেষ্টা করার পরও তোমরা বলোনি। আম্মু, তোমরা বুঝবে সবই, তবে বেলা শেষে তোমার কলেজেরটার জন্য দোয়া করো যেন আল্লাহর কাছে ভালো থাকতে পারি। আমার খুব বাঁচতে ইচ্ছে করে তোমাদের সাথে। কে চাই বলো অল্প বয়সে মরতে? কত রঙিন স্বপ্ন নিয়ে চলছিলাম, দুর্বার গতিতে এক নিমিষে সব শেষ হয়ে গেল। ভাইয়াকে ভালোবাসো, কারণ আমি তো আর নেই। ভালো থেকো আম্মু। এটি তোমাদের অভাগা ছেলেটি। অন্যদিকে রোজার বিয়েও ঠিক হয়েছে। সে ছেলেটাও আমার অফিসে চাকরি করত। সে যখন আমার ছবি দেখিয়ে বলল যে ছেলেটা ব্রেন ক্যান্সার, রোজা প্রথমে বিশ্বাস না করলেও পরে করেছে। সেখান থেকে আসার পর যখন আব্বু আমাকে বলল আমার করুণ পরিণতির কথা, তখন প্রথমে তারা খুশি হয়। আর রোজা যখন সত্যটা বলে, রোজাকে চর মারে। তার বাবা, তার সকলেই আসে। পরের দিন খুব সকালে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে। যখন খুব সকালে ঘুম থেকে জেগে যাই, তখন টের পেলাম জোরে জোরে কথা হচ্ছে। বাবা খুব রেগে যাচ্ছে কারো ওপর। কণ্ঠ শুনেই বুঝলাম রোজারা আসছে। আমার মাথায় খুব পেন হচ্ছিল, যা সহ্য করার মতো না। আবসা আবসা দেখছি সব, চোখে পানি এসেছে। ঠাস করে চর মারার শব্দ শুনলাম অস্পষ্টভাবে। একটু হাসি দিলাম আর ভাবলাম যে বাবা এবার সঠিক অপরাধীকেই শাস্তি দিল, তবে দেরি করে ফেললো খুব।
হাত পা অসাড় হয়ে আসছে, শ্বাস করতে কষ্ট হচ্ছে। শুনতে পেলাম তারা সবাই দৌড়ে আসছে। আমার রুমে দরজা খোলা শব্দে তাকালাম। কোনো রকমে দেখলাম আমার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে, চোখে জল। দৌড়ে আসলো আমার কাছে, এসে চিৎকার করে ডাকলো আমাকে। শুনছি, তবে বলতে পারছি না, কথা আসছে না ভিতর থেকে। চেষ্টা করছি কিন্তু পারছি না, বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে। তারা মাপ চাইছে, কিন্তু বলতে পারছি না যে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। ভাবছি তখন আমি কথা বলতে চাইছিলাম, তোমরা বলনি, আর আজ তোমরা বলছো, কিন্তু আমি বলতে চেয়েও পারছি না। সবই বুঝতে পারলে, তবে বেলা শেষে সবার দিকে একবার চোখ ঘুরে তাকালাম। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে মুচকে এসে ভাবলাম, পৃথিবীতে বেঈমান প্রতারকগুলোই বেশি সুখী হয়। হঠাৎ জোরে একটা চিৎকার মেরে ঘুম থেকে উঠে গেলাম। তার মানে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? পুরো শরীর ঘামে ভিজে একাকার। আফসোস, চিৎকার শুনে একটা ব্যক্তিও আসলো না। ভেবেছিলাম মিথ্যা অপবাদটা মুছে গেছে, এখন থেকে তাও স্বপ্ন দেখলাম। আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। সিগারেট টানছি, এমন সময় চোখ গেল সামনের বাসাটার দিকে। আমার রুম বরাবর ঠিক সামনের রুমে একটা মেয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি তাকাতেই মেয়েটি তাড়াহুড়ো করে চলে গেল। আমি আবার সিগারেট খাওয়া মন দিলাম। কিছুক্ষণ পর ওই বাসাটার দিকে তাকাতেই দেখি ওই মেয়েটা আবার এসে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি আবার তাকাতেই মেয়েটি আবার তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে ঘরে এসে শুয়ে পড়লাম। আগামীকাল আবার অফিস আছে, তাই সকাল সকাল উঠতে হবে, যেইভাবে সেই কাজ। খুব ভোরে ঘুম ভাঙলো। উঠে বারান্দায় যেতে দেখি একটা হলদে কাগজ পড়ে আছে, পাথর দিয়ে মোড়ানো। মনে হয় কেউ পাথর মেরে বারান্দায় মেরেছে। কাগজটা খুলতে চোখ কপাল উঠে গেছে, কারণ কাগজে লেখা ছিল, এই যে মিস্টার, এখন থেকে রাতে সিগারেট খাবেন না, আর প্রতিদিন রাতে বারান্দায় এসে দাঁড়াবেন, আমি আপনাকে দেখব। আর যদি দেখি সিগারেট খেতে দেখি, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। ইতি হলদে পাখি। চিঠিটা পড়ে চোখ কপাল উঠে গেল। মনের মধ্যে অনেক প্রশ্ন এসে জমা হতে লাগলো। কে এই মেয়ে? আমাকে চিঠি কেন লিখলো? ইত্যাদি। এইসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে মসজিদের দিকে পা বাড়ালাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। বেরোতে এদিকে সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আমি বের হতে যাচ্ছি, কেউ খাওয়ার জন্য ডাকলো না। যাই হোক, এটা নতুন কিছু না, সো এত ভাবাভাবিরও কাজ নেই। যা ভাগ্যে থাকবে তাই হবে। একটা সময় ছিল যে সময় সবার চোখের মনি ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আজ সবার চোখের কাটা হয়ে গেলাম। আসলে ভাগ্যের দোষ দেওয়া ঠিক না। সময় সব সময় এক থাকে না, সময়টাও ঋতুর মতো হয়ে গেছে, এক এক সময় এক এক রকম। সো এত কিছু না ভেবে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে পৌঁছাতেই পিয়ন এসে বললো আমাকে নাকি বস ডাকছে। আমি আসছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না যে, এসো বসো। ধন্যবাদ স্যার। স্যার আমাকে কি ডেকেছিলেন? মুন্না, আমাদের অফিসে একটা মিটিং হবে, সো আমি চাই দায়িত্বটা তুমি নাও, আর ডিলটা যেন আমারাই পাই। স্যার আমি জয়েন দিয়েছি তো বেশি দিন হয়নি, আমি কি পারবো? দেখো মুন্না, তুমি নতুন হলে তোমার কাজে আমি মুগ্ধ, সো আমার আত্মবিশ্বাস আছে তুমি কাজটা পারবে। দোয়া করবেন স্যার। আমার দোয়া সব সময় আছে। আর এই ফাইলগুলো 2 দিনের মধ্যে কমপ্লিট করো, কারণ মিটিংটা 2 দিনের মধ্যে হবে। ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে এসে বসে কাজটা করতে লাগলাম। যদি অনেক ক্রিটিক্যাল, তবুও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। অফিস ছুটি হয়ে গেল, তাই বাসায় গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। যেহেতু আসার সময় নাস্তা করে এসেছি, তাই এখন খিদে নেই। কাজ করতে করতে রাত 9টা বেজে গেল, তাই বাইরে হয়ে হোটেল থেকে ডিনার করে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দেখি 11টা বেজে গেল। 11টা বাজতেই সে চিঠিটার কথা মনে পড়ে গেল। চিঠিটার কথা মনে পড়তেই সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় যেতেই চোখ কপাল উঠে গেল। সে জায়গাতেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ দেখলাম একটা মেয়ে আমার রুমের বারান্দার দিকে তাকিয়ে পায়চারি করছে। কি বলবো মেয়েটার বিষয়ে? দেখতে পুরো কোনো মায়াবী অপসরী, লম্বা চুল, টানা টানা হরিণী চোখ, ঠোঁটে নিচে তেল, এক কথায় পুরো অপসরী মনে হয়। আকাশ থেকে পালিয়ে এসেছে হয়তো, শুধু ডানাটাই নেই। আমাকে দেখে মেয়েটার মুখে এক চলতে হাসি ফুটে উঠেছে। আমি যখন সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বাহির করে ধরাতে যাব, তখনই মেয়েটা আমার দিকে চোখ রাঙিয়ে সিগারেটটা দেওয়ার জন্য ইশারা করলো। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো সিগারেট টানছি। একসময় মেয়েটা কিছু না করতে পেরে একটা ইটের টুকরো আমার হাতে মারে, যার কারণে আমার হাতের থেকে সিগারেটটা পড়ে যায়। মেয়েটার দিকে রাগি চোখে তাকাতেই সে পিক করে হেসে ওঠে।
যা দেখে আমার রাগ নিমিশে মাটি হয়ে যায়। আমি এক পলক মেয়েটার দিকে তাকিয়ে আছি। মনে হয় সারা জীবন এই মেয়েটাকে হাসি দেখে পার করে দিতে পারবো জীবনটা। মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখে মোবাইলটা বের করে কি যেন করলো। কিছুক্ষণের মধ্যে আমার মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসলো। মেয়েটার দিকে তাকাতে মেয়েটা ইশারা করে মোবাইলে দেখার জন্য বলল। মোবাইল বের করে দেখি তানিশা চৌধুরী তানহা নামক একটা আইডি থেকে মেসেজ দিয়ে বলল। এই যে মিস্টার, এভাবে কি দেখেন? তার মানে আইডিটা মেয়েটার। তাই আমিও লিখলাম, আমি তো কিছু দেখছি না। সাথে সাথে মেয়েটা রিপ্লাই দিল। আমাকে কি বোকা পাইছেন? আমি আর কিছু না বলে আরেকটা সিগারেট ধরালাম। সাথে সাথে মেয়েটা আবার মেসেজ দিল। এই যে মিস্টার, আবার সিগারেট কেন ধরালেন? মেয়েটাকে এবার রিপ্লাই দিলাম, সিগারেটটা যদি মনের কষ্টটা বুঝে কষ্টকে দূর করতে সাহায্য করে তাহলে খাবো না কেন? তাহলে কি আপনার অনেক কষ্ট? হবে হয়তো। কষ্টগুলো কি কারোর সাথে শেয়ার করেন না? শেয়ার করার মতো কেউ থাকলে তো করতাম। কেন? পরিবারের কারো সাথে তো শেয়ার করতে পারেন। পরিবার থেকেও না থাকার মতোই। কেন? সব কথা তো আর সবাইকে বলা যায় না। আচ্ছা, আল্লাহ হাফিজ, কাল আবার অফিস আছে। হুম। ঘরে এসে আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 2টা বেজে গেল। তাই কাজ বন্ধ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে দিলাম। ভোরে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। তা উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ঘরে এসে তৈরি হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বললো বস ডাকছে। তাই বসের রুমের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? আরে মুন্না, আসো। বসের রুমে ঢুকে দেখি একটা মেয়ে বসে আছে উল্টো দিকে মুখ করে। তাই মেয়েটাকে দেখতে পারিনি। তোমার জন্য একটা পিএ নিয়োগ দিতাম। ও হচ্ছে তোমার পিএ তা না। মেয়েটা আমার দিকে তাকাতেই 440 ভোল্টে শক খেলাম। কারণ এই মেয়েটার কেউ না। মেয়েটা হচ্ছে গত রাতে সে মেয়েটি যার সাথে কথা বললাম, সেই মেয়েটি। তাকে দেখে কেমন অবাক হয়েছি, ঠিক তেমনি তাকে দেখে অনেকটা খুশি হয়েছি। তানহা আমাকে দেখে বলল, হ্যালো স্যার। হ্যালো। ঠিক আছে, তাহলে গিয়ে কাজ করো। আমি আবার ডেস্কে বসে বসে কাজ করছি। প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। তাই একটু কাজটা বন্ধ করে পাশে তাকে দেখি তানহার ডেস্ক আমার ডেস্কের পাশে দেওয়া হয়েছে। সে এতক্ষণ আমার কাজগুলো দেখছে। আমি তাকাতে চোখ নামিয়ে ফেললাম। কি দেখেন? তোমার কাজগুলো দেখি। আমি আপনার সিনিয়র, সো আপনি করে বলবেন এবং স্যার বলে ডাকবেন। ওকে স্যার। হুম। আচ্ছা স্যার, আসুন একটু গল্প করি। এটা অফিস, গল্প করার কোনো জায়গা না। সো নিজের কাজে মন দেন। আচ্ছা স্যার, আপনি কি সিঙ্গেল? ও আল্লাহ, এই মেয়েটা তো দেখি বকে বকে আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, কেন বলুন তো? তাহলে আমার রাস্তা ক্লিয়ার। বিড়বিড় করে বললো কথাটা। কিছু কি বললেন? না স্যার। কাজে মন দিন। আপনি কি বললেন তা আমি ঠিকই শুনতে পেরেছি মিস তানহা। মনে মনে বলে আবার কাজে মন দিলাম। কাজ শেষে আবার লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব এমন সময় তানহা বলল, স্যার আপনি কি লাঞ্চ করতে যাচ্ছেন? হুম। আচ্ছা চলেন, আমিও যাব। আচ্ছা চলেন। যেহেতু একই সাথে কাজ করি তাই একসাথে লাঞ্চ করাটা অপরাধ না। আর মেয়েটাকে যে আমার ভালো লাগে সেটা মেয়েটাকে বুঝতে দেব না। একসাথে লাঞ্চ করতে আসলাম। স্যার কি অর্ডার করব? আমার জন্য বিরিয়ানি অর্ডার করেন। ওকে স্যার। তারপর তানহা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। খেতে খেতে দুজন অনেক কথা বললাম। তার সাথে কথা বলে জানতে পারলাম সে শখ করে চাকরিটা করছে। আর তার পরিবারে সে একাই, আর কোনো ভাই বোন নেই। লাঞ্চ করে বিল দিয়ে টেবিলে এসে বসে পড়লাম। কাজ যেহেতু শেষ তাই পুরো ফাইলটা একটু চেক করে নিলাম, কোনো ভুল ত্রুটি আছে কি না। না, সুন্দরভাবে শেষ করলাম। ফাইলগুলো চেক করতে করতে 3টা বেজে গেল। অফিস ছুটি বিকাল 5টায়। যেহেতু কাজ নেই তাহলে 2 ঘন্টা বসে থাকতে হবে। বসে না থেকে তানহার সাথে গল্প করা যাক। অল্প সময়ের পরিচয়ে মেয়েটির সাথে বন্ধুর মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। মেয়েটির মনটা খুবই ভালো, না হলে এই অল্প সময়ে পরিচয়ে কেউ কারোর সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারে না। তানহার সাথে আড্ডা দিতে দিতে অফিস ছুটি হয়ে গেল। তাই অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে পা বাড়াবো এমন সময় তানহা বলল, এই যে মিস্টার, আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? আপনি তো যাবেন আপনার বাসায়, আমি যাবো আমার বাসায়, এতে একা ফেলে যাওয়ার কি আছে? এই যে, আপনি মনে হয় ভুলে গেছেন আপনার সামনে ফ্ল্যাটটায় আমিও থাকি। ও শিট, সরি, আমি ভুলে গেছিলাম। চলেন। আপনি যান, আমি আমার মতো করে চলে যাব। কেন, আপনার সাথে গেলে কি কোনো সমস্যা হবে? লোকে খারাপ ভাববে। কেন? কারণ আমি খারাপ ছেলে। এলাকায় আপনি নতুন তো, তাই কিছু জানেন না হয়তো। আমার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারবেন আমি কেমন। এই বলে আমি হাঁটা দিলাম।
বাড়িতে এসে গোসল করে অফিসের ফাইলগুলো আবার হাতে নিলাম। অনেক কয়েকবার চেক করে নিলাম, না কোনো জায়গায় ভুল নেই। তাই স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই দুদিনে শরীরের উপর অনেক দখল গেছে, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাহির হয়ে ডিনার করে এসে বারান্দায় বসে বসেই হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়ছি। এমন সময় তানহা কল করলো। অনিশা সত্ত্বে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বলুন। আপনি বইও পড়েন? সময় পেলে মাঝে মাঝে পড়ি। ও, তা ডিনার করেছেন? একটু আগে করলাম। আপনি করেছেন? করলাম। আচ্ছা পরে কথা হবে, বাই। তানহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। কেন জানি কথা বলতে ভালো লাগছে না। বইটা পড়তে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা বই। বইটা পড়তে পড়তে রাত 12টা বেজে গেল। তাই বইটা রেখে একটা সিগারেট ধরাবো এমন সময় তানহার কথাটা মনে পড়লো। তাই সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলে দেওয়ার পর তানহা কল করে বলল, ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। তারপর অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমতে করে নামাজ পড়ে অনেকক্ষণ ঘুরলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে দেখি নাস্তার টেবিলে সবাই বসে আছে, নাস্তা করছে। আমাকে দেখে ভাই কিছু বলতে চেয়েছিল, কিছু বলার সুযোগ না দিয়েই অফিসের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় তানার সাথে একত্রে চলে গেলাম। অফিসে গিয়ে ক্যান্টিন থেকে দুজনে নাস্তা করে নিলাম। সকাল 11টায় মিটিং শুরু হয়ে গেল। ইনশাল্লাহ ডিলটা আমরাই পেলাম, যার জন্য বস অনেক খুশি। শুধু বস না, অফিসের প্রত্যেকটা স্টাফও খুশি। বস রাতে একটা পার্টির আয়োজন করেছে। যেহেতু এখন আর কোনো কাজ নেই, তাই বসে বসে তানহার সাথে গল্প করতে লাগলাম। এরই মাঝে অনেকের সাথে কথা বললাম। সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। যথারীত নিয়মে লাঞ্চ করে অফিসে এসে বসে আছি। অফিস ছুটি হয়ে গেছে, তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এমন কাউকে দেখব কখনো আশা করিনি। যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ যাকে দেখেছি সে আর কেউ না, সে হচ্ছে রোজা। এত কিছুর পরও রোজাকে আমার বাড়িতে দেখব সেটা কখনো ভাবিনি। রোজাকে দেখে রাগে ঘৃণায় সমস্ত শরীর কাঁপছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুইটা লাগিয়ে দিতে, কিন্তু সেরকম কিছু করার ক্ষমতা আমার নেই। সেই ক্ষমতা অনেক আগে হারিয়ে ফেলেছি আমি। যাই হোক, আর কিছু না ভেবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ছাদিকে দাঁড়ালাম। আজও দেখলাম ভাই আর ইভা দোলনায় বসে আছে। ভাইয়ের কাঁধে ইভার মাথা। এই দৃশ্য দেখে কেমন জানি বুকের বাপাশে যন্ত্রণা অনুভব করতে লাগলাম। আমি ওদের দেখেও না দেখার ভান করে ছাদের এক কোণে চলে গেলাম। এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকে দেখি রোজা। তাকে দেখে আবার রাগটা মাথায় চড়ে গেল। কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইলাম। রোজা কিছুক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে থেকে আমার পাশে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি নিচে চলে আসতে ধরলাম। ঠিক তখনই রোজা আমাকে নাম ধরে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে সমরেশ মজুমদারের সাতকা বইটা পড়তে শুরু করলাম। মন খারাপ থাকলে বই পড়তে অনেক ভালো লাগে, বিশেষ না হলে ট্রাই করে দেখতে পারেন। বইটা অনেকক্ষণ পড়ে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখে 5টা বেজে গেল। তাই গোসল করে পার্টির জন্য তৈরি হয়ে নিলাম। তৈরি হচ্ছে এমন সময় বস ফোন করলো। মুন্না, কোথায় তুমি? এই তো স্যার, তৈরি হচ্ছে পার্টিতে আসার জন্য। তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তার লাগবে না স্যার, আমি পৌঁছে যেতে পারবো। বলছি, গাড়িটা আমার না, গাড়িটা তোমার নিজের গাড়ি। আমার গাড়ি মানে? খুশি হয়ে গাড়িটা তোমাকে গিফট করলাম। মানে খামোখা কেন নিজের টাকা নষ্ট করতে গেলেন কেন স্যার? কি বলো তুমি? তুমি জানো তোমার কারণে আমাদের অফিস অনেক লাভ করতে পেরেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের অফিস ছিল বাংলাদেশের 36 নম্বর, এবার হয়তো অনেক এগিয়ে আসবে। তবুও স্যার। শুধু গাড়ি না, কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা চলে আসবে। সো এত ভাবাবের কিছু নেই, রেডি হয়ে তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার। স্যারের কথা শুনে থম মেরে খাটের উপর বসে পড়লাম। স্যার কি বললো যেন সব কিছু মাথার উপর দিয়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম কেউ দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি ইভা। ইভাকে দেখে অনেক রাগ হলো। আমি কিছু বলার আগে ইভা বলল, তোমাকে একটা লোক ডাকতেছে। এ কথা বললে ইভা যথারীতি তাড়াতাড়ি চলে গেল। আমি আর কিছু না ভেবে নিচে চলে গেলাম আমাকে কে ডাকছে সেটা দেখার জন্য। নিচে গিয়ে দেখলাম সবাই সোফার উপরে বসে আছে, বসে বসে গল্প করছে। তার মাঝে আরো একটা অপরিচিত লোক আলাদাই বসে আছে। সামনে যেতে দেখি আমাদের অফিসের পিয়ন আঙ্কেল। আমাকে দেখে আঙ্কেল বলল, স্যার আপনার গাড়ির চাবি। আর আঙ্কেল আমাকে স্যার না ডেকে নাম ধরে রাখবেন, এতে খুশি হব। আচ্ছা তাহলে এবার আমি যাই। না আঙ্কেল বসেন, আমি যাব, দুজনে একত্রে চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি করো।
পিছনে ঘুরে দেখি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো আমাকে গাড়ি কিনতে দেখায়, নয়তো বাবার বয়সী একজন ব্যক্তি আমাকে স্যার ডাকে। যাই হোক, আমি এত কিছু না ভেবে গিয়ে তৈরি হয়ে নিলাম। রেডি হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে নিজেই দেখে ক্রাশ খেয়ে ফেললাম। বাকি আমার পাঠিঘাতের কথা না হয় বাদই দিলাম। রেডি হয়ে আঙ্কেলকে নিয়ে বের হলাম। গাড়ি স্টার্ট দিব এমন সময় তানহার কথা মনে পড়লো, তাই আবার গাড়ি থেকে নেমে পড়লাম। আমাকে গাড়ি থেকে নামতে দেখে আঙ্কেল জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আসলে আঙ্কেল, তানহা যেহেতু আমাদের সামনের বাসায় থাকে, তাই তাকে ড্রপ করে নিয়ে যাওয়ার সময়। ও আচ্ছা, তাহনা মামুনি কি রেডি হয়েছে? জিজ্ঞেস করছি কল দিয়ে। আচ্ছা, জিজ্ঞেস করো কল দিয়ে। আচ্ছা দেখি, জিজ্ঞেস করছি কল দিয়ে। আঙ্কেল কি আবার গাড়িতে বসলো। আমি তানহাকে কল দিলাম, কয়েকবার দিলাম, কল রিসিভ করলো না। চতুর্থবারের সময় কল রিসিভ করে বলা শুরু করলো, এই সরি রেডি হচ্ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। রেডি হওয়া কি শেষ? প্রায় শেষ। কেন? না মানে ভাবছি একসাথে যাবো কি বলো? যাওয়া যায়। আচ্ছা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি তোমার বাসা নিচে দাঁড়িয়ে ওয়েট করছি। মা, আপনি বাসার নিচে দাঁড়িয়ে কেন? উপরে আসেন। না, তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার। তানহার জন্য বসে আছি। কিছুক্ষণ পর তানহা আসলো, একটা নীল শাড়ি পরে, যেন কোনো অপসরে নেমে হেঁটে হেঁটে আসছে। অতীতের কথা মনে পড়তেই চোখের দোকানের দুপুরটা অশ্রু জমা হলো। কারণ এই অতীতের কারণেই হয়তো কাউকে ভালোবাসতে পারবো না। ভয় হয় ভয়ঙ্কর অতীতটা নিয়ে। কোনো কথা না বলে দরজা খুলে দিলাম। সে একটা মুচকি হাসি দিল। গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। সবাই নিস্তব্ধ, কারো মুখে কোনো কথাই নেই, শুধু বাইরে গাড়ির শোষে শব্দ শোনা যাচ্ছে। তাই গাড়ির গ্লাসগুলো উঠে দিয়ে জুনায়েদ ইভান ভাইয়ের গানটা ছেড়ে দিলাম ফুল সাউন্ডে। আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তাই গান বন্ধ করে গজল ছেড়ে দিলাম। অনেকটা পথ অতিক্রম করে পার্টির স্থানে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তানহা পড়েছে নীল শাড়ি আর আমি নীল পাঞ্জাবি। যাই হোক, সেদিকে ব্রুক্ষেপ না করে ভিতরে গিয়ে বসে পড়লাম। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। মনটা এখন একদম ফ্রেশ হয়ে গেছে। পার্টিতে স্যার অনেক কথাই বলেছে। এই প্রজেক্টের পুরো দায়িত্ব নাকি আমার উপরই ছিল। সেটা শুনে যেন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। কারণ এত বড় একটা প্রজেক্টের কাজ নিজে করতে পারবো, কথাটা কখনো ভাবতে পারিনি। 5 থেকে 6 কোটি টাকার প্রজেক্ট তো হবেই। যাই হোক, এত কিছু ভাবলে আর চলবে না। পার্টি শেষ করে আসতে ধরলাম। তানহাকে নিয়ে পার্টি থেকে বের হলাম। অনেকটা সময় তো পার্টিতেই ছিলাম, প্রায় 8টা বেজে গেল। আসার সময় স্যারের কাছ থেকে 3 দিন ছুটি নিলাম। স্যার কোনো কথা না বলে আমাকে 5 দিনের ছুটি দিয়ে দিল, সাথে তানহারও। ও বললো কোথা থেকে ঘুরে আসতে, আঙ্কেল এখন আসবেন না। তাই আমি আর তানহা বের হলাম। যেতে যেতে 2 ঘন্টা সময় লাগবে, তাই পার্টি থেকে একটু তাড়াতাড়ি বের হলাম। গাড়িতে উঠে বসলাম। ড্রাইভিং সিটে আমি আর পাশের সিটে তানহা। জাস্ট অন্যরকম একটা অনুভূতি, কিন্তু এরকম অনুভূতি বাস্তবে আমার সাথে কখনোই হবে না। যাই হোক, কিছু না ভেবে জুনায়েদ ইভানের গানটা প্লে করে দিলাম। অনেকক্ষণ পর গানটা বন্ধ করলাম। তানহা বলল, স্যার, জুনায়েদ ইভান কি আপনার প্রিয় শিল্পী? কেন? না মানে গানগুলো খুব সুন্দর। হ্যাঁ, প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটা গানের লাইন আমার জীবনের সাথে মিলে আছে। পরে বলবো এক সময়। ওকে স্যার। স্যার এখানে না ডেকে অফিসে ডাকলে পারো। তাহলে কি বলে ডাকবো? নাম ধরে। কোন অধিকারে নাম ধরে ডাকবো? বন্ধুত্বের অধিকারে ডাকতে পারো। তাহলে আজ থেকে ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ওকে। তারপর গল্প করতে করতে আসলাম। অনেকক্ষণ পর এসে পৌঁছলাম। তানহাকে তার ফ্ল্যাটে ছেড়ে দিয়ে আমি গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। গাড়ি এক সাইডে পার্কিং করে বাসার ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে দেখে ভাইয়া বলল, মুন্না চল, আজকে সবাই মিলে একসাথে খাবো। ভাইয়ের সাথে দেখি সবাই রেসপন্স দিতে লাগলো একসাথে খাওয়ার জন্য। আমি কিছু না বলেই রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কে সে যেন দরজায় নক করছে। ভালো লাগছে না, তাই সাতকাহন বইটা বাকি পৃষ্ঠাগুলো পড়া শুরু করলাম। আজকে কয়েক পাতা পড়লাম। 2 দিনে মিলে প্রায় 300 পৃষ্ঠার মতো পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো। ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। গিয়ে তারা দেখতে শুরু করলাম। পরিবারের অবহেলাগুলোর কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে গেল। অনেকক্ষণ ধরে কান্না করলাম। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। আসলে কি মানুষ এত কষ্ট পায়, নাকি শুধু আমি কষ্ট পাই? কেউ কি বলতে পারবে কতটা কষ্টে থাকলে মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে কান্না করতে কষ্টের কথা ভাবতে পারে? দোয়া করি আমার মতো এত কষ্ট যেন আল্লাহ কাউকে না দেয়।
খুব কষ্ট হচ্ছে। কেন রোজা আমার সাথে এমন করলো? রোজার সাথে তো আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা, রোজা কি আমার সত্যি ভালোবাসতো নাকি সব নাটক করতো? ভালোবাসার মানুষকে কি কেউ কখনো কষ্ট দিতে পারে? কই, এইভাবে তো আমি কখনো কষ্ট দিতাম না। আপনার চেষ্টা করতাম এবার ভালো থাকার জন্য। আফসোস, এবার ঠিকই ভালো আছে, তবে আমি নেই। দোয়া করলাম যেন এবার সুখে থাকে। ঠিকই এবার সুখে আছে, তবে আমি নেই। জানতাম ভাইয়ের সাথে এবার ভালো থাকবে। যাক, এবার খুব ভালোই আছে। সবার উপর সাগর পরিমাণ অভিমান জমা হয়ে আছে। হয়তো কোনো এক সময় পাহাড় সমান হয়ে যাবে, পাহাড় সমুদ্র সমান হয়ে যাবে। আগের দিনগুলো খুবই ভালোই কাটতো, যখন দুই ভাই মিলে বাড়িটাকে মাথায় করে রাখতাম। মা বললো, তোরা দুজনই আমার কলিজার টুকরা, তোদের ছাড়া কখনো ভালো থাকবো না। কিন্তু আজ কীভাবে মা আমাকে ছাড়া ভালো আছে? বাবা বলতো, তোদের দুই ভাইয়ের থেকে তুই সবচেয়ে ভালো। কিন্তু আজ আমি বাবার চোখে অনেক খারাপ। ভাই বলতো, তোকে কখনো কষ্ট পেতে দেব না, কারণ তুই যখন কষ্ট পাস তখন আমিও কষ্ট পাই। তাহলে কি এখন আর আমার জন্য কষ্ট পায়? ভাইকে জানে না তার ভাইয়ের অনেক কষ্টে আছে। আর ইভা, সে বলতো আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। আফসোস, আজ সে ঠিকই বেঁচে আছে, আর আমি বেঁচে থেকেও না থাকার মতোই। খুব কষ্টে আছি, না পারছি কাউকে বলতে, আর না পারছি সইতে। মানুষ কি কষ্ট পেলে সেই কষ্টগুলো কাউকে বলতে পারে না? কি মনে করে যেন মেসেজ অপশনে ঢুকলাম। মেসেজ অপশনে গিয়ে আমার মাথায় টনক নড়ে উঠল। প্রথমে ভাবলাম ভুল দেখলাম, চোখ মুছে আবার দেখলাম, না, সে একই মেসেজ। মেসেজটা পড়ে তাড়াতাড়ি দোলনায় গিয়ে বসে পড়লাম, আর থ মেরে সে একই জায়গায় বসে রইলাম। কারণ মেসেজটা হচ্ছে ব্যাংকের। কে যেন আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়েছে। এত টাকা দিয়ে সারা জীবন আরামাইশ করে কেটে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি টাকাগুলো বসই পাঠিয়েছে, আর বলেছে, টেনশন নিও না, এটা সামান্য, আরো পাবে। আর আমি শুধু অবাকের পর অবাক হচ্ছি। সব কিছু যেন স্বপ্ন। যদি বসের কাছে এই টাকা সামান্য, কারণ বসের আরও 4-5টার মতো অফিস আছে। আর কিছু না ভেবে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে যেন কে দরজায় নক করছে। একে তো প্রায় অর্ধেক রাত ঘুমিয়েছি, দ্বিতীয়ত মন মেজাজ ভালো নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে দরজা খুলে দেখি রোজা। রোজাকে দেখে রাগ আরও বেশি হতে লাগলো। ইচ্ছে করছে কোষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু না, সেরকম কিছু করলাম না। একরাশ রাগ নিয়ে আর বিরক্তি নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোর? এরকম বিরক্ত করছিস কেন? তোমাকে সবাই নাস্তা করতে ডাকতেছে। যা তো, বিরক্ত করিস না, আমি ঘুমাবো। না, চলো সবার সাথে নাস্তা করব। যাবো না বললাম তো তোকে। না, তোমাকে যেতেই হবে। নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলাম না, তাই ঠাস করে একটা চড় মারলাম। চড়ের তাল সামলাতে না পেরে সে মাটিতে পড়ে গেল। চড়ের শব্দে সবাই দৌড়ে আসলো, আর রোজা দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আব্বু এসে রোজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আসলে আঙ্কেল, আমি মুন্নাকে ডাকতে এসেছিলাম, কিন্তু মুন্না আমাকে কিছু না বলে মারতে থাকে। এই দেখেন আঙ্কেল, আমার গালে চড়ের দাগও আছে। আসলেই রোজার সুন্দর গালে চড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। 5 আঙ্গুলের দাগ বসে আছে। আব্বু কিছু না বলে রাগ করে চলে যেতে নিলে আমি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, সাথে তানহাকে নিয়েও। অনেক জায়গায় ঘুরলাম, সর্বশেষে একটা নির্জন নদীর পাড়ে গিয়ে বসলাম। কোথা থেকে যেন সুন্দর এক ফুলের ঘ্রাণ বেরিয়ে আসলো, অসম্ভব সুন্দর ঘ্রাণ। এমন সময় তানহা বলল, আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে? কেমন লাগবে? তোমার অনুভূতিটা কেমন? কেমন হবে? কোনো রকম। কেন অন্যরকম? কেন অনুভূতি হচ্ছে না? না, অন্যরকম আবার কি অনুভূতি হবে? তারপর তানহার সাথে অনেক দুষ্টুমি করলাম। আজকে সারা দিন ঘুরলাম। দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম। ডিনার করে আবার লং ড্রাইভে বের হলাম। রাত 9টা পর্যন্ত ঘুরলাম। তারপর ডিনার করে বাড়ির দিকে রওনা দিলাম। তানহাকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমার দিকে সবাই তাকালো। ভাইয়া আম্মু কিছু বলতে চেয়েছিল, বাট আমি কিছু বলার সুযোগ না দিয়েই রুমে চলে আসলাম। এসে রুমে বসেছিলাম। যেহেতু কোনো কাজ নেই, তাই ল্যাপটপে বসে বসে একটা নাটক দেখতে লাগলাম। নাটকের মাঝখানে হঠাৎ রুমে কারো উপস্থিতির টের পাওয়ায় মাথা উপরে তুলে দেখি রোজা। তাকে দেখে আবার একটা মাথায় চড়ে বসলো। তাই তাকে কিছু না বলেই নাটক দেখে মন দিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমার পাশে এসে বসে আমার মাথায় হাত দিয়ে চুলে বেলি কাটতে লাগলো। তা দেখে রাগ একদম চরম লেভেলে পৌঁছে গেল। তাই টিকতে না পেরে ঠাটিয়ে 2টা চড় লাগিয়ে দিলাম। তা দেখে তানহা একটা মোটা রড এনে নিজের গায়ে কয়েকটা বাড়ি মারা শুরু করলো। আর তার সুন্দর গায়ে চামড়ায় রডের বাড়ির দাগ স্পষ্ট পড়ে আছে। গায়ে কয়েকটা বাড়ি মারার পর
সে নিজের মাথায় আঘাত করা শুরু করলো। আমি শুধু তাকিয়ে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। মাথায় আঘাত করার এক পর্যায়ে তার মাথা ফেটে রক্ত পড়া শুরু করলো। আমি ততক্ষণে ল্যাপটপ না বন্ধ করে একপাশে রেখে দাঁড়িয়ে পড়লাম। এরপর তানহা জোরে চিৎকার করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সবাই সে হাজির হলো। সবাই তানহাকে এই অবস্থায় আমার রুমে দেখে রাগে অন্ধ হয়ে আমাকে কিছু না বলে তানহাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমার মাথা ব্যথা করতেছিল, ভালো লাগতেছে না, তাই ভাবলাম মুন্নার কাছে গিয়ে কতক্ষণ গল্প করব। মুন্না রুমের সামনে আসতেই অতীতও আমার সাথে যা করেছিল তার কথা মনে পড়ে গেল। মনে পড়তেই তার রুমের দরজার সামনে থেকে ফিরে যাব, এমন সময় ও আমাকে ডাক দিল। আমি তার কাছে যেতেই সে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে আমাকে এই রডটা দিয়ে মারতে থাকে। আব্বু কিছু না বলে রাগী চোখে আমার দিকে তাকালো। আব্বুকে বললাম, আব্বু আমার কথাটা শোনো, আমার কাছে প্রমাণ আছে আমি কিছু করিনি। কিন্তু আব্বু আমার কোনো কথা না শুনে যা করলো তাতে আমি অনেকটা অবাক হলাম, প্লাস কান্না চলে আসলো। আব্বু যা করলো তাকে কেউ বাধা দিল না। আব্বু যেমন কিছু করবে কখনো আশা করিনি, কারণ আব্বু সে মোটা রডটা নিয়ে আমাকে ইচ্ছে মতো মারছে। আর কেউ আব্বুকে বাধাও দিচ্ছে না, বরং আরও সবাই আব্বুকে শাসাচ্ছে যেন আমাকে আরও জোরে জোরে মারতে থাকে। তা দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমি কি আসলে পরিবারের এত বোঝা হয়ে গেলাম যে কেউ আমার কথা শুনছেও না? আমি তো বলেছিলাম আমার কাছে প্রমাণ আছে, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। আব্বু তার মতো করে মারছে, কোনো দিকে তাকাচ্ছে না। মারের আঘাতে সে কথার আঘাতগুলো সোজা কলেজায় গিয়ে লাগলো। মারতে মারতে এক পর্যায়ে আমার মাথায় আঘাত করতে শুরু করলো। অতিরিক্ত আঘাতের কারণে মাথা থেকে রক্ত পড়া শুরু করলো, কিন্তু সেদিকে কারো ভুরুক্ষেপই নেই। সবাই আজ ভুরুক্ষেপহীন হয়ে গেল। আরও অনেক কয়েকটায় বাড়ি মারতে মাটিতে লুটিয়ে পড়লাম। আমাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সবাই চলে গেল। আর রোজা একটা পৈশাচিক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো দিকে তাকাতে পারলাম না। আজ আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না আমার, কারণ এত কষ্টের মাঝে তিলে তিলে মরাছে। রডের আঘাতে একবারে মরে যাওয়াই ভালো। অনেক আগেই মরে গেছি, শুধু দেহে প্রাণটা রয়ে গেছে। আজ হয়তো সেটাও চলে যাবে। আর কিছু ভাবতে পারছি না, চোখটা বন্ধ হয়ে আসছে। আচ্ছা, আমি কি আবার চোখ খুলবো, নাকি পৃথিবীর মায় ত্যাগ করে এই দুনিয়ার ওই আকাশে পাড়ি জমাবো? শেষ একটা ইচ্ছে ছিল, শুধু তানহাকে দেখার। আফসোস, সে ইচ্ছেটা হয়তো আর পূরণ হবে না। শুধু তানহাকে একটিবার বলতাম, তোমাকে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। হয়তো আর বলা হবে না, কিন্তু পরে তো দুনিয়ার মায় ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাব। আচ্ছা, রোজ আবারও কেন আমার সাথে এমন করলো? আমি তো তার সাথে কোনো অন্যায় করিনি। আর বাবা মা কেন এমন করলো? আমি তো তাদের ছেলে। তাহলে কেন আমাকে বিশ্বাস না করে ওই মেয়েটাকে বিশ্বাস করে? আমার থেকে কি ওই মেয়েটা ওদের কাছে বড় হয়ে গেল? আর কিছুই ভাবতে পারছি না। না, অনেক কষ্ট হচ্ছে। এমন সময় জানালার পাশে থেকে ফোনটা বেজে উঠলো। জানালার পাশে ফোন রাখার উদ্দেশ্য হচ্ছে এতক্ষণ আমার সাথে যা ঘটেছে সব কিছু সেখান থেকে ভিডিও হয়েছে। আমি ভিডিও ক্যামেরা চালু করে ফোনটা জানালার পাশে রেখে দিয়েছিলাম। কষ্ট হচ্ছে, তাও কেমন যেন মন বলছে ফোনটা রিসিভ করার জন্য। ফোনটা রিসিভ করলে যেন মরেও শান্তি পাবো। অনেক কষ্ট করে উঠলাম। এরই মাঝে ফোনটা আরও কয়েকবার বাজলো। দেখি তানহা ভিডিও কল দিল। এত কষ্টের মাঝেও মুখে যে এক চিলতে হাসি রেখা ফুটে উঠেছে তা বুঝতে আমার অসুবিধা হয়নি। মনের অজান্তেই হেসে ফেললাম। তারপর ফোনটা রিসিভ করতে তানহা বলা শুরু করলো, ওই, তোমার ফোন ধরতে এত সময় লাগে কেন? রাগ করে অন্যদিকে তাকিয়ে বলল। যে না আমার দিকে তাকালো, নিমিষে তার রাগে চেহারা মলিন হয়ে গেল। আর চোখের কোণে যে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসলো সেটা আমার চোখ এড়ালো না। সে মুহূর্তের মধ্যে কান্না করে দিল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কি হলো? কথা বলো। আমার কোনো কথাই মুখ দিয়ে বেরোচ্ছে না। খুব বলতে ইচ্ছে করছে ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস খারাপ সময় আমার নিজের মুখটা আমার সাথে বেইমানি করা শুরু করলো। আর কিছু বলতে পারলাম না। তার আগে চোখ দুটো বন্ধ হয়ে আসলো। শেষমেশ একবার তানহাকে দেখতে পারলাম। এবার মরেও শান্তি পাবো। চোখ দুটো অবশেষে বন্ধ হয়ে গেল। আর কিছু মনে নেই। হয়তো আর দুনিয়ার মায়া দেখবো না। পাড়ি জমাবো ওই দূর আকাশে। যখন জ্ঞান ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। কে যেন আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তাকে বুঝতে পারলাম তানহা। অনেক শান্তি লাগছে নিজের কাছে। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। আমি হালকা নড়ে উঠলাম। নড়ার সাথে সাথে তানহা জেগে গেল। ধুর, কেন যে নড়তে গেলাম। তানহা উঠে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছো? আচ্ছা, ওই দিন তোমার সাথে কি হয়েছিল? ওই দিন মানে? তুমি জানো তুমি আজকে 13 দিন যাবৎ অজ্ঞান হয়ে হসপিটালের বেডে শুয়ে আছো। জানো আমার কত কষ্ট হয়েছে?
কেন কষ্ট হয়েছে? তা তুমি বুঝবে না। তাই? হুম। আচ্ছা, ওই দিন তোমার এই অবস্থা হলো কি করে? তাহলে শোনো। তারপর ওকে সব ঘটনা খুলে বললাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এইসব শোনার পর তানহার দিকে তাকিয়ে দেখি সে এক নাগাড়ে কান্না করছে, চোখের জল নাকের জল এক করে ফেলেছে। তা দেখে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল। তাকে অনেকক্ষণ ধরে সান্ত্বনা দিয়ে তার কান্না থামালাম। তারপর আরও এক সপ্তাহ হাসপাতালে থেকে নিজের বাড়ি ফিরে গেলাম। অফিসে বসের সাথে কথা হয়েছে, কয়েকদিন পর আবার অফিসে জয়েন দেব। এখন আবার আগের মতো হয়ে গেছি, বাড়িতে বেশি থাকি না, থাকলে অন্ধকার রুমের ভেতর নিজেকে বন্দি করে রাখি। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে রোজারা আমাদের বাড়িতে এখনও আছে। আব্বু তাদের যেতে দেয় না, কেন দেয় না সেটা বুঝি না। আগের তুলনায় সিগারেট খাওয়া আরও বাড়িয়ে দিলাম, নিকোটিনের বিষাক্ত ধোঁয়া আপন করে নিলাম। এখন আপন বলতে দুইটা জিনিসই, একটা নিকোটিনের ধোঁয়া, আরেকটা হচ্ছে তানহা, যার জন্য পুরো দুনিয়া দিতে পারবো। মেয়েটা আসলে অনেক ভালো, মনের কষ্টটা বুঝতে পারে। আমার কষ্টে সেও কষ্ট পায়, আবার আমার খুশিতে সেও খুশি। আমি আমার লাইফে তো এমন একটা লাইফ পার্টনারই চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েও গেলাম। দেখতে দেখতে প্রায় একটা বছর চলে গেল। রোজার আমাদের বাড়ি থেকে চলে গেছে আজ প্রায় 8 মাস হয়ে গেল। এখন আমার সবই আছে, নেই শুধু পরিবার, পরিবারের ভালোবাসাটা। মা বাবা ভাই থেকেও না থাকার মতোই। ওদেরকে আমি এখন অনেক মিস করি। এই 1 বছরে আমাদের অফিস বাংলাদেশের টপ 10-এর ভিতরে 8 নম্বরে রয়েছে। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নেই, 2টা গাড়ি আর 7টা ফ্ল্যাটও আছে। এগুলো ভাড়া দিয়ে দিলাম, কোনো কিছুর কমতি নেই, শুধু কমতি মা বাবা আর ভাইয়ের। সবই আছে, শুধু সুখ নামক শব্দটা আমার জীবনে নেই। এখন আর আগের মতো কাউকে নিয়ে ভাবি না, আগের মতো কষ্টও পাই না। ভাগ্যে যা আছে তা মেনে নিতে হবে, ভাগ্যের বাইরে আর কিছু হবে না। এখন আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগের মতো আর সিগারেট খাই না, আগের মতো বলে ভুল হবে। লাস্ট কবে সিগারেট খেয়েছি তা আমার নিজেরও মনে নেই, তা না এসব পছন্দ করে না। আজ অনেক দিন পর রোজারা বাড়িতে এসেছে, তখন আমি বাড়িতে ছিলাম না। রাতে যখন বাড়িতে ফিরলাম তখন রোজাকে খাওয়ার টেবিলে দেখে খুব একটা অবাক হলাম না। যখন সে আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয় তখন বুঝতে পারলাম আমার জীবনে আবারও কালো অধ্যায় আসতে চলেছে। ভেবেছিলাম এবার একটু সুখের শান্তিতে থাকবো, কিন্তু সুখ নামক কোনো শব্দ আমার জীবনে নেই, আছে শুধু দুঃখ। আচ্ছা, আমার জীবনটা কেন এমন হয়? সেই 1.5 বছর ধরে শুধু কষ্ট পেয়ে আসছি, দুঃখ পেতে পেতে জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন আর এগুলো নিয়ে ভাবি না, ভাগ্যে যা আছে তাই হবে। রুমের দিকে পা বাড়াবো এমন সময় আব্বু বলল, শোনো, আমরা রোজার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। কিছু না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমার জীবন এবার কোন দিকে মন নিতে লাগলো। বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসে তানহার সাথে বেশি কথা বললাম না। তানহা অনেকবার জিজ্ঞেস করলো মন খারাপ কেন। আমি তাকে কি বলবো? বলবো যে আমি বিয়ে করতে যাচ্ছি? কি বলবো? বলবো যে তুমি আমাকে বলে যাও? কি বলবো? বলবো যে বাড়ি থেকে আমার জন্য বিয়ে ঠিক হয়ে গেছে? কিন্তু কিছুই বলতে পারলাম না। বিয়েটা মনে হয় আমাকে করতে হবে, না করলে হয়তো মেরেই ফেলবে, এর বেশি কিছু তো আর করতে পারবে না। আচ্ছা, আমি কি মারা যাওয়ার পর সবাই সবার ভুল বুঝতে পারবে, নাকি আমি মরার পর আমাকে ঘৃণা করে যাবে? সত্যি সবার উপর পাহাড় সমান অভিমান জমা হয়ে গেল। সত্যি পৃথিবীতে মানুষকে বোঝা অসম্ভব, মানুষ পারে না এমন কিছুই নেই। রোজা আমাকে যে অপবাদটা দিল তাতে আমার থেকে রোজার সম্মানটাই বেশি যাবে। কারণ আমি ছেলে, আমি রাস্তায় চলাচল করতে পারবো, কিন্তু রোজা সেটা পারবে না। আমাকে কেউ রাস্তাঘাটে কিছু না বললেও রোজাকে ঠিকই বলবে, তাও সে তার সম্মানের কথা না ভেবে আমাকে একটা অপবাদ দিয়ে দিল। সত্যি মানুষ বড়ই অদ্ভুত, খুব কষ্ট হয়। কেন যেমন পৃথিবীতে জন্ম হলো, মাঝে মাঝে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা পারি না। কারণ একটাই, আত্মহত্যা মহাপাপ এই দুনিয়াতে। এই কারণে হয়তো দুনিয়ায় অনেক প্রাণ বেঁচে আছে, নাহলে সে অনেক আগে অনেক মানুষ আত্মহত্যা করে মরে যেত। এরকম হাজারো মানুষ বেঁচে থেকেও না থাকার মতোই বেঁচে আছে। মারা ঠিকই গেছে, শুধু দেহে প্রাণটাই রয়ে গেল। তাও কেউ না কেউ নিজে আত্মহত্যার বেছে নিয়ে আত্মহত্যা করেছে। যাই হোক, আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ঢুকতে আব্বুকে দেখলাম। আব্বু আমাকে বলল, বিয়ের জন্য কি তুমি প্রস্তুত? আমি সরাসরি বললাম আমি বিয়ে করতে পারবো না। আমার এই কথা শুনে আব্বু কোথা থেকে মোটা একটা রোল এনে সোজা আমার মাথায় একটা জোরে বাড়ি মারল। আমি সজোরে একটা চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেল 2 দিন পর। আফসোস, এই 2 দিনে একটা প্রাণীও আমার রুমে আসলো না। যে অবস্থায় অজ্ঞান হলাম এখনই সেই অবস্থাতেই পড়ে আছি। তাড়াহুড়ো করে উঠলাম, ওয়াশরুমের দিকে পা বাড়ালাম।
কিন্তু হাঁটার মতো কোনো শক্তি আমার কাছে নেই। শরীর প্রচণ্ড দুর্বল। তাও অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে খাটের উপর বসে রইলাম। ভাবলাম গিয়ে কিছু খেয়ে আসবো। শরীর দুর্বলের কারণে তাও পারছি না। ফোনটা হাতে নিয়ে দেখি 2000+ কল, 200+ মেসেজ। এত কল মেসেজ দেখে চোখ কপাল উঠে গেল। তাও তানহাকে একটা কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করে বলল, এই তুমি কোথায়? এতগুলো কল করলাম, রিসিভ করলে না। এতগুলো মেসেজ করলাম, সিন করে রিপ্লাই দিলে না। জানো, তোমাকে এই কয়দিন না পেয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তোমাদের বাড়িতেও গিয়েছিলাম। তুমি নাকি কোথায় গেছো? আর যাওয়ার সময় নাকি কাউকে বলে যাও নাই? কোথায় গিয়েছিলে? একটু আমাদের বাড়িতে আসবে প্লিজ। অনেক কষ্ট করে কথাটা বললাম। মুখ থেকে কথা বের হতেই চাচ্ছিল না। এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? প্লিজ একবার আসো, আমি কথা বলতে পারছি না। আমি এক্ষুনি আসতেছি, তুমি 2 মিনিট ওয়েট করো। এই কথা বলেই কল কেটে দিল। কিছুক্ষণ পর তানহা আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। পরে তাকে বললাম কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াতে। ও আমাকে ধরে ধরে বাইরে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে আমাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে পড়ল। আর আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমাকে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি গাড়ি চালাতে পারি। তারপর সে ড্রাইভ করে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখান থেকে দুজনে কিছু খেয়ে নিলাম। আগে থেকে অনেকটা বেটার ফিল করছি। ডিসিশন ফাইনাল, এই বাড়িতে আর যাবো না। নিজের একটা ফ্ল্যাটেই উঠবো। আগের বাসায় গিয়ে কষ্ট পাবো না। নিজের ফ্ল্যাটে নিজের মতো করেই থাকবো। আজ তানহাকে নিজের মনের কথাটা বলেও দিব। তার আগে ডাক্তারের কাছে যাব। তাই বের হয়ে তানহাকে বললাম গাড়িটা সোজা হসপিটালে নেওয়ার জন্য, কারণ মাথাটা এখন অনেক ব্যথা করছে। সে গাড়িটা একটা হসপিটালের সামনে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে হসপিটালটার দিকে একবার তাকালাম। অনেক বড় একটা হসপিটাল। হসপিটালটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। কেমন যেন মনে হয় আগে আমি হসপিটালটায় দুবার এসেছি। কেন এসেছি তাও মনে করতে পারছি না। কেমন যেন মনে হয় হসপিটালের ভিতরে আমার পরিচিত কেউ আছে। কোনো কিছু না ভেবে তানহাকে নিয়ে হসপিটালে ঢুকে গেলাম। রিসেপশনে গিয়ে জানতে পারলাম ডাক্তারের সব 6 তলায় আছে। তাই তানহাকে নিয়ে হসপিটালের 6 তলায় চলে গেলাম। সেখানে গিয়ে একটা কেবিনে চোখ আটকে গেল একটা ডাক্তারের নাম দেখে। ডাক্তারের নাম হচ্ছে ইসমাইল মাহমুদ। আর একে আমি চিনি। সে হচ্ছে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। আরও 2 বছর আগে একবার এসেছিলাম তার কাছে এই হসপিটালে। তাই হয়তো হসপিটালটা এত চেনা চেনা লাগছিল। তাই তার কেবিনের আরও সামনে গিয়ে কম্পাউন্ডারকে বললাম, ডাক্তার কি ভিতরে আছে? থাকলে একটু বলবেন প্লিজ যে মুন্না নামের একজন লোক তার সাথে দেখা করতে এসেছে। সে আর কিছু না বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে সে বলল আমাকে ভিতরে ডাকছে। আমি ভিতরে যেতে ইসমাইল আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত, কেমন আছিস? ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কারণেই ভালো চলতেছে। সেদিন যদি তুই... থাক, এসব বাদ দে। আচ্ছা, এই মেয়েটাকে... ও হচ্ছে... আমাকে আর কিছু বলতে না দিয়ে তানহা বলল, আমি এর স্ত্রী। আমি ভেবাচাকা খেয়ে তানহার দিকে তাকিয়ে রইলাম। পাগল হলো নাকি মেয়ে? এখনো ঠিক মতো তার হাতটা পর্যন্ত ধরতে পারিনি, আর সে নাকি আমার স্ত্রী। আমি নিশ্চিত এই মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। আমি কিছু বলার আগে তানহা আবার বলা শুরু করলো, এই তুমি কিছু বলছো না কেন? মানে আমি কি বলবো? বিয়ে করলি অথচ শোনালি না? আমরা কি এতটাই পর হয়ে গেলাম? আরে না দোস্ত, তোকে আমি সেটা পরে বলবো। আচ্ছা, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সেটা আগে দেখ। আচ্ছা, আগে একটা পরীক্ষা করতে হবে। তুই একটা কাজ কর, তুই এই পরীক্ষাটা করে আয়। পরীক্ষা করে রিপোর্ট ইসমাইলের কাছে দিলাম। সে কয়েকবার দেখলো রিপোর্টটা। তারপর সে বলা শুরু করলো, কি রে, তোর মাথায় বাড়ি মারলো কে? ওইটা বাদ দে, রিপোর্টে তুই কি বুঝলি? আর কিছুদিন দেরি করে আসলে তোর অনেক বড় বিপদ হয়ে যেত। ভাগ্যিস আমার কাছে আসলি, না হলে কি যে হতো। ওষুধ খেলে কি ভালো হবে? ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোকে এইভাবে মারলোটা কে? তোকে এইভাবে মারার সাহস তো কেউ পারে না। আচ্ছা, তোর ডিউটি শেষ কয়টায়? সন্ধ্যা 7টায়। আচ্ছা, তাহলে তুই সন্ধ্যা 7টায় রেস্টুরেন্টে চলে আসিস। আচ্ছা। তারপর বিদায় দিয়ে বাড়িতে আসলাম। নিজের প্রয়োজনে যা কিছু আছে সব নিয়ে চলে যাব। বাড়িতে এসে দেখি সবাই গল্প করে ব্যস্ত। কোনো কিছু না বলেই সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হতেই আব্বুর সামনে পড়লাম। আমাকে সব কিছু নিয়ে বের হতে দেখে আব্বু বলল, কোথায় যাচ্ছ? এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাবে? যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। অনেক কিছু বলার ছিল কিন্তু বললাম না।
এবার জীবনটাকে নিজের মতো করেই চালাবো। এতদিন জীবনটা এদের হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু কারো জীবনের মর্যাদা কেউ দিতে জানে না। নিজের মর্যাদা নিজেকেই দিতে হয়। বলার ছিল শুধু, তোমরা এই মেয়েকে নিয়ে পড়ে থাকো, আমাকে আর ডেকো না, আমাকে আর কখনো মনেও করো না। ভাববে তোমার ছোট ছেলে মারা গেছে। কেন জানি বলতেও পারলাম না, কোথা থেকে যেন একটা অজানা বাধা এসে কাজ করে। যতটুকু পারি নিজের জীবনের মর্যাদা দিয়েই নিজেই বাঁচবো। আর কোনো কিছু না ভেবেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। ভাবছি কোন ফ্ল্যাটটায় উঠবো, এখানে কাছের কোথাও উঠবো নাকি দূরে কোথাও গিয়ে উঠবো, যেন কেউ কখনো খোঁজ না করে, আর যেন কেউ কখনো খোঁজ করে না পায়। আমি তো ওদের থেকে বেশি কিছু আশা করিনি, শুধু একটু পরিবারে ভালোবাসা আশা করেছিলাম। আসলে সবার কপালে সবার ভালোবাসা জোটে না, ঠিক তেমনি আমার কপালে সবার ভালোবাসা জুটবে না। সবাই কি আর সবাইকে ভালোবাসতে পারে না। আমার জীবনটা কত সুন্দর, ভালোবাসে ভরপুর ছিল, কিন্তু কথায় আছে না, অতি ভালোবাসা কপালে সহে না। ঠিক তেমনি আমারটাও কপালে সইল না। একটা বিষাক্ত কালনাগিনীর কারণে আমার জীবন তছনছ হয়ে গেল। সব বলে আবার জীবনটা নতুন করে সাজাতে চাই। শহর থেকে কিছুটা দূরে অফিসের কাছে একটা ফ্ল্যাটে উঠলাম, অন্তত কেউ আর খুঁজে পাবে না। সন্ধ্যা 7টায় ইসমাইলের সাথে দেখা করতে গেলাম। ইসমাইল বলল, এইবার বল তোর সাথে কি হয়েছে? আমার জানা মতে তো তোর গায়ে হাত দেওয়ার সাহস এলাকার কারো কাছে নেই। শোন তাহলে। তারপর ইসমাইলকে সব কথা খুলে বললাম। আঙ্কেল আন্টি কাজটা ঠিক করলো না? তারপর এই টপিক বাদ দিয়ে ইসমাইলের সাথে আরও অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ফ্ল্যাটে চলে গেলাম। এখন রাত 9টা বাজে। শরীরটা বড্ড ক্লান্ত, তাই দেরি না করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম ভাঙলো, তাই একটু হাঁটতে বের হলাম। পরিবেশটা অনেক সুন্দর। ও সরি, আপনারা কীভাবে জানবেন পরিবেশটা কেমন? তাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে এসে বসে বসে কাজ করছি। তার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি অপরূপ তার চোখে চায়নি, যে কোনো ছেলেকে ঘায়াল করে ফেলতে পারবে। বিকেল 3টায় অফিস থেকে ছুটি নিলাম। তানহা অনেকবার জানতে চাইলো ছুটি কেন নিচ্ছি। আমি কিছু না বলে তানহাকে নিয়ে একটা পার্কে চলে আসলাম। এসে একটা খালি ব্রেঞ্চে বসে পড়লাম। দেখে ছোট্ট একটা পিচ্চি মেয়ে ফুল বিক্রি করছে, তাই তাকে একটা ডাক দিলাম। মেয়েটি কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি ফুল নেবেন? নিব। আগে বলো তো একটা ফুল কত করে? ভাইয়া একটা ফুল 20 টাকা করে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো। আচ্ছা ভাইয়া। আপু শোনো। জি ভাইয়া বলেন। 2টা ফুল দিয়ে যাও। এই নিন ভাইয়া। তুমি একটু ওইখানে দাঁড়াও, আমি তোমার আপুর সাথে একটু কথা বলি। বুঝেছি, ভাবিকে প্রপোজ করবেন? এই কথা বলে একটা হাসি দিয়ে চলে গেল। আর আমি বোকার মধ্যে দাঁড়িয়ে রইলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে কি বলে, ধর। এত ভাবাভাবি না করে চলে গেলাম তানহার কাছে। গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর পুরো ফিল্মি স্টাইলে বকা শুরু করলাম। তোমাকে যখন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্রিয় শোনো, এতটা ভালো নিজেকেও বাসি না যতটা না তোমাকে বাসি। হবে কি আমার বাবুর আম্মু? তানহা আর কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বিশ্বাস করো, তোমাকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তানহাকে ছেড়ে দিয়ে ওই পিছিটাকে ডাক দিলাম। পিছিয়ে এদিকে আসো তো। ও কাছে আসে, শুধু মিটিমিটি করে হাসছে। মনে হয় তানহা আমাকে জড়িয়ে ধরেছে দেখে তাই হাসছে। সেটা ভেবে একটু লজ্জা পেলাম। হ্যাঁ ভাইয়া বলেন। তোমার নাম কি? আমার নাম তৃণা। ওয়াও, কি সুন্দর নাম। ধন্যবাদ ভাইয়া। এমন সময় দেখি তানহা তৃণাকে কোলে নিয়ে একটা পাপ্পি দিল গালে। আচ্ছা তৃণা, তোমার বয়স কত? এই তো ভাইয়া 7 বছর। এইটুকু একটু বয়সে তুমি ফুল বিক্রি কেন করো? তারপর তৃণা যা বলল তা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে তৃণাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে খেতে দিলাম। আমি ভেবেছিলাম যত যাই হোক সংগ্রাম সব আমিই করেছি, কিন্তু না, আমার থেকে বড় সংগ্রাম ওই তৃণাই করেছে। তৃণাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো আপু? ফুল বিক্রি করি ভাইয়া। ফুল বিক্রি করে টাকাগুলো কি করো? ভাইয়া খাবারের টাকা লাগে, আবার আম্মু অসুস্থ, যা টাকা পাই তা দিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যায়। বাকি যা টাকা থাকে সেটা দিয়ে ভাত খাই। প্রত্যেকদিন কি ভাতের টাকা থাকে? না, তাহলে কি খাও? টাকা থাকলে খাই আর না থাকলে খাই না। চোখের কোণে 2 ফোঁটা অশ্রু দেখা যাচ্ছে। খিদে লাগে না? খিদে তো সবার লাগে কন, কার না লাগে খিদে। তোমার আব্বু কি করে?
আম্মু বলেছে আব্বু নাকি আকাশে থাকে, সে তাড়া হয়ে। বুঝতে পারলাম তার বাবা বেঁচে নেই। তোমার আম্মু কি করে? আম্মু অসুস্থ। আগে আম্মু ফুল বিক্রি করত, অসুস্থ হওয়ার পর আর বিক্রি করতে পারে না, তাই এখন আমি বিক্রি করি। প্রতিদিন কত টাকা করে ফুল বিক্রি করো? এই তো 300-400 টাকা। আম্মুর ওষুধে কত টাকা যায়? প্রত্যেক দিন 300 টাকা লাগে। ও, তা তুমি পড়ালেখা করো না? না, টাকার অভাবে ভর্তি করতে পারে নাই। তোমার জীবনের ইচ্ছে কি আপু? কথাটা বলতে পারছি না, কেমন যেন তার জীবনের গল্প শুনে কান্নায় চলে আসছে। একজন ডাক্তার হব। আচ্ছা, আজ কত টাকা বিক্রি করেছো? এখনো হিসাব করি নাই। আচ্ছা, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না? আর কেউ খারাপ ব্যবহার করে, কেউ বা ভালো। ট্রেনার এসব কথা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে রিতিনাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে কেঁদে দিলাম। ও আচ্ছা, এসব বাদ দাও, আমরা তোমার আম্মুর সাথে দেখা করতে চাই। আমাদের দেখা করাবে তোমার আম্মুর সাথে? আচ্ছা চলেন ভাইয়া। আচ্ছা চলো। তারপর ত্রিনাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেলাম। যাওয়ার সময় কিছু খাবার নিয়ে গেলাম, সেগুলো নিয়ে ত্রিনার সাথে তাদের বস্তিতে চলে গেলাম। তার একটা বস্তিতে ছোট্ট একটা ঘরে থাকে। গিয়ে দেখি ঘরের ভিতরটা অনেক সুন্দর করে পরিপাটিভাবে সাজানো। ত্রিনা গিয়ে তার আম্মুকে ডেকে তুললো, বলল, একটা ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছে। ত্রিনার আম্মু উঠতে গিয়ে উঠতে পারলো না। তানহা গিয়ে ওনাকে ধরে তুললো, তুলে বসিয়ে দিল। উনি আমাদের জিজ্ঞেস করলো, তা তোমরা কে বাবা? কথা বলতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, তাই বুঝতে পারলাম। আন্টি, আপনাকে সব পরে বলবো, আগে কিছু খেয়ে নেন। না বাবা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না। তা না, ইশারা করে 2টা প্লেট নিতে বললাম। তারপর 2টা প্লেটে 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। একটা প্লেটে তানহাকে দিয়ে বললাম আন্টিকে খাইয়ে দিতে। আরেকটা প্লেটে আমি ত্রিনাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আন্টিকে বললাম আমাদের সাথে যেতে। উনি কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। অনেকভাবে বোঝালাম, তিনি কিছুতেই রাজি নন যেতে। পরে বললাম, ত্রিনার দিকে একবার তাকিয়ে দেখেন, ওর বয়সী সব বাচ্চারা পড়ালেখা করে, আর ও হেঁটে হেঁটে ফুল বিক্রি করে। আপনার কি ত্রিনাকে নিয়ে কোনো স্বপ্ন নেই? আপনার কি ত্রিনাকে লেখাপড়া করানোর স্বপ্ন নেই? দেখেন আন্টি, ওরও একটা স্বপ্ন আছে, আর আপনারও ত্রিনাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমি চাই ত্রিনার ভাই হয়ে সে দায়িত্ব পূরণ করে দিতে। দেবেন কি আপনার ছেলে হয়ে ত্রিনার ভাইয়ের হয়ে সব ইচ্ছে পূরণ করার সুযোগ? আন্টি কিছু না বলে কান্না করা শুরু করলো, আর বলতে লাগলো, তোমার মা সত্যিই খুব ভাগ্যবানী যে এইরকম একটা ছেলে পেটে ধরেছে। সত্যিই তোমার মা খুব ভাগ্যবানী। ওইসব বাদ দেন আন্টি এখন। তারপর তান্নাকে বললাম আন্টিকে ধরে বাইরে আনতে, আর আমি ত্রিনাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। সবার জন্য কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। সত্যি দিনটা জাস্ট অসাধারণ একটা দিন ছিল, সারাটা জীবন স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। বাড়িতে আসার পর আন্টিকে আর আন্টি ডাকি না, আম্মু বলে ডাকি। পরের দিন সকালে ত্রিনাকে নিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়ে ত্রিনা আর আমি গাড়ি নিয়ে শহরটা ঘুরে দেখলাম। অনেক জায়গায় ঘোরালাম। বাড়িতে ফোন করে বলে দিলাম আজকে বাড়ি ফিরতে দেরি হবে। দুপুরে ত্রিনা আর আমি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আরও কয়েকটা জায়গায় গিয়ে ঘুরলাম দুজন। সম্পর্কটা রক্তের না হলেও রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন সম্পর্ক আমাদের দুজনকে। এখন কেউ দেখলে বলবে না আমরা পাতানো ভাই বোন, যে কেউ দেখলে বলবে আমরা আপন ভাই বোন। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। এর মাঝে আমার আর তানহার বিয়ে হয়ে গেল। আমাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা, যার নাম রাখা হয় রাইসা ইসলাম পুষ্প। ত্রিনা এখন ক্লাস 5-এ পড়ে। আর আম্মু এখন আর আগের মতো তুমি করে বলে না, এখন আমাকে তুই করেই বলে। সাথে ত্রিনাও আমাকে তুই করে বলে। ত্রিনাকে তুই করে বলতে আমি বলেছি, কারণ ভাই বোনের সম্পর্ক তুই শব্দ ছাড়া কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগে। আলহামদুলিল্লাহ, তানহার সাথে এবং পরিবারের সাথে এখন আমি বেশ ভালোই আছি। আর হ্যাঁ, এর মাঝে অবাক করা একটা বিষয় হচ্ছে, যখন তানহার বাড়িতে ত্রিনা, আমি আর আম্মু গেলাম, তখন দেখলাম আমার অফিসের বসও সেখানে। তাকে দেখে প্রথমে একটু অবাক হইনি। প্রথমে ভেবেছিলাম তানহা ইনভাইট করেছে, পরে দেখি উনি তানহার বাবা। পরে জানতে পারলাম আমি কি একটা ড্রিলের পেপার নিয়ে বসের কেবিনে যাওয়ার পরই নাকি তানহা আমাকে দেখেছিল। ওই দিন নাকি তানহাও অফিসে ছিল, আর আমাকে দেখে নাকি ওর পছন্দ হয়েছে। তারপর থেকে আমার পেয়ে এসেছে আমার পিছনে পড়ে থাকে। যাক, অনেক কথাই হলো। তার মধ্যে আরেকটা কাহিনী হচ্ছে, আমাদের অফিস এখন বাংলাদেশের টপ 10-এর মধ্যে 2 নম্বরে আছে। আগের থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আর বাড়ির কথা মনে পড়ে না, বাবা মার কথা মনে পড়ে না। কি লাভ এদের কথা মনে করে,
যারা আমাকে মনেই রাখে না, এভাবেও আর এখন মনে পড়ে না। এখন আমার ভিতর সবটা জুড়ে শুধু তানহার বসবাস। তবে এর মাঝে একদিন রোজাকে দেখেছিলাম একটা ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে যেতে। বিষয়টা আমি এতটা গুরুত্ব দিলাম না। যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই রাখা উচিত। আর রোজা কেমন মেয়ে তা এতদিন আমার জানা হয়ে গেছে। তবে এখনও মাঝে মাঝে খুব কষ্ট পাই, এই কারণেই যে এই 4টা বছরে বাড়ি থেকে আমাকে একবারও ফোন দেওয়া হয়নি। হয়তো এতদিন আমার নাম্বারটা তাদের কন্ট্যাক্ট অপশন থেকে মুছে ফেলেছে। এখন আর এগুলো ভেবে কষ্ট পাই না, নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। চেষ্টা করি ভালো থাকার। এই 4 বছরের জীবনটা অনেক উন্নতি করেছি, বুঝে গেছি বাস্তবতা কতটা কঠিন। শিখে গেছি হাজার কষ্টে থেকেও মুখে এক চিলতে হাসি রাখার। আগে মাঝে মাঝে মন চাইতো আত্মহত্যা করতে, আর এখন সেটা মনে হলে একটা হাসি দিয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি সেদিন আমাকে বোঝার ক্ষমতা না দিত, তাহলে আমি উপভোগ করতে পারতাম না এই সুন্দর দুনিয়া। দেখতে পারতাম না মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। বুঝতে পারতাম না আপন মানুষের পৃথিবীতে সবচেয়ে বেশি পিছন থেকে ছুরি মারে। বুঝতে পেরেছি জন্ম দিলে শুধু মা বাবা হওয়া যায় না, মা বাবা হতে হলে সুন্দর একটা মন লাগে। মা বাবা হতে হলে আগে সন্তানের বিশ্বাস অর্জন করতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে ভালোবাসতে জানতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে আদর স্নেহ করতে হয়। বাবা হতে হলে সন্তানকে মোটা রড দিয়ে না মেরে সুন্দরভাবে বোঝাতে হয়। সন্তানের কথাটা আগে শুনতে হয়। মা বাবা হতে হলে পরের মেয়েকে বিশ্বাসের চেয়ে 1000 গুণ বিশ্বাস নিজের সন্তানকে করতে হয়। কিন্তু এটার ভিতরে একটা প্রতিভাও আমার আপন মা বাবার কাছে নেই। সব প্রতিভাই আমার আম্মুর কাছে আছে, তবে আমার মায়ের কাছে নেই। আম্মু শুধু আমাকে জন্মটা দিতে পারে নাই, আর সব কিছুই অভাবে আম্মু পূরণ করে দিল। এখন আর সিগারেট নামক কোনো শব্দ আমার জীবনের কষ্ট দূর করতে লাগে না। লাস্ট এই 4 বছরে কখনো সিগারেট নামক শব্দটার বিষাক্ত নিকোটিনের ধোঁয়া আমার মস্তিষ্কের ভিতর প্রবেশ করেছে কিনা তা আমার অজানা। এখন আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাঝে মাঝে মন চায় ওই পুরনো বিষাক্ত শহরটাতে একটু ঘুরে আসতে। মন চায় মা বাবা ভাই নামক পাষাণ হৃদয়ের মানুষগুলোকে একটু দেখে আসতে। কিন্তু কোন এক অজানা বাধা এসে কাজ করার কারণে আর যেতে পারি না। সবার উপরের পাহাড় সমান আরেকটা অভিমান আর অভিযোগ এসে জমা হয়ে গেল আমার বেহায় মনে। আর এবার আরও যার প্রতি অনেক রাগ আর ঘৃণাও জমা হয়েছে মনে। আচ্ছা, মা বাবা কি আমার অভিমানটাকে কোনোদিন ভাঙাতে পারবে না? তাদের কথা আগের মতো না মনে পড়লো এখনও তাদের কথা ভাবি। শত হোক মা বাবা ভাই তো খুব ইচ্ছে করে একটাবার গিয়ে একটা পলক দেখে আসার জন্য। মাঝে মাঝে খুব মিস করি সবাইকে, তবে আগের মতো মিস করি না। অপেক্ষা আছে সেই দিনের, যে দিন বাড়িতে থেকে ফোন করে বলবে আমরা সবটা জানতে পেরেছি আর তোর কোনো দোষ নেই, সব দোষই রোজার, তুই বাড়ি ফিরে আর আমাদের ক্ষমা করে দিস। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের এটা উচিত ছিল না, তোর কথা শোনার উচিত ছিল। আমাদের উচিত ছিল না ওই রোজা নামক কালনাগিনীটাকে বিশ্বাস করে তোকে অবিশ্বাস করা। আমাদের উচিত ছিল তোর প্রমাণটা দেখার। অপেক্ষায় আছে ওই দিনের, সবাইকে তার যোগ্য প্রমাণ বুঝিয়ে দিয়ে চলে আসবো। দেখিয়ে দেবো আমার যোগ্যতা, বুঝিয়ে দেবো তাদের ছাড়া আমি ভালো আছি, ভালো থাকতে শিখে গেছি। বুঝতে দেবো এখন আমার একটা মা আছে, একটা বোন আছে, একটা মেয়ে আছে, আমার এখন একটা ভালোবাসার মানুষও আছে। পৃথিবীর মানুষগুলো বড়ই আজব, বাইরে থেকে কাউকে বিবেচনা করা যায় না মানুষটা কেমন, আর কাউকে বাইরে থেকে বিবেচনা করলে সেটাও একসময় ভুল প্রমাণিত হয়। কারণ মানুষের বাইরে একটা রূপ থাকে আর ভিতরে অন্য আরেকটা, যেটা মানুষ কখনোই বিবেচনা করতে পারে না। পৃথিবীতে মানুষের চেয়ে আর বড় স্বার্থপর কেউ হতে পারে না। মানুষ সবসময় নিজের স্বার্থের কথাই ভাবে, অন্যের স্বার্থের কথা কখনো ভেবেও দেখে না। হ্যাঁ, এটাই আমাদের মানুষ জাতি। একদিন অফিস থেকে বাড়িতে এসে বসে বসে আমি, তৃণা, পুষ্প ও তানা দুষ্টুমি করছি। আম্মু রান্না করছে। এমন সময় একটা কল আসে আমার ফোনে, যেটা দেখে খুব অবাক হয়ে গেলাম। অভিমানগুলো মনের মধ্যে আবার নড়ে উঠল। ফোনটা আসায় খুব বেশি অবাক হলাম, আর বুঝতে পারলাম এতদিনে তাদের ভুল ভাঙলো। এবার হয়তো আমাকে বলবে বাড়ি ফিরে যেতে। কিন্তু কলটা রিসিভ করার পর যা শুনলাম তা শুনে মুহূর্তের মধ্যেই পাহাড় সমান অভিমান পানিতে পরিণত হলো। কারণ ফোনটা রিসিভ করার পর ভাইয়া বলল, তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলবো তখন? মুহূর্তের মধ্যে আমার দুনিয়াদারি অন্ধকার হয়ে গেল। আমি কাউকে কিছু না বলেই দিলাম দৌড়। এক দৌড় আমি বাইরে চলে এলাম। আমার হঠাৎ এরকম দৌড়ানি দেখে বাড়ির সবাই অনেক অবাক, বিশেষ করে তানহা। সে পিছন থেকে অনেকবার ডাকও দিয়েছে, কিন্তু আমি তার ডাক না শুনে সোজা বাড়ির বাইরে চলে এলাম। বাড়িতে এসে গাড়িতে উঠে গাড়ি টান দিলাম, উদ্দেশ্য এখন বাড়িতে ফিরে যাওয়া। এমন সময় দেখি পকেটে থাকা ফোনটা বাজছে। এখন সেদিকে দেখার সুযোগ নেই আমার সুযোগ শুধু একটাই, সামনের দিকে তাকে গাড়িটা চালানো। আমি তাই করছি। কখন বাড়িতে পৌঁছাতে পারবো সেই টেনশনে আছি। কোনো কথা না বলে শুধু গাড়ি চালাচ্ছি। কতকে ভেবেছি কাউকে ক্ষমা করব না, কিন্তু
এখন আমার পাহাড় সমান অভিমান কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। ভেবেছিলাম যোগ্য সময়ে যোগ্য উত্তর দেব, কিন্তু যোগ্য সময় ঠিকই পেয়েছি। আফসোস, যোগ্য উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নেই। ভেবেছিলাম মা বাবা, ভাইয়া, ইভা, রোজা কাউকে ক্ষমা করব না, তারা মারা গেলেও আমার কোনো আফসোস হবে না। কিন্তু এখন আমার একটাই লক্ষ্য, বাবাকে বাঁচানো। হয়তো পৃথিবীর সব সন্তানরাই এমন, বাবার উপর হাজারো রাগ অভিমান থাকলেও বাবার অসুস্থতার কথা শুনে অভিমান নিয়ে কখনো বসে থাকতে পারবে না। তাই হয়তো আমিও পারছি না। বাবা এমন একটা বৃক্ষ যে হারিয়েছে সেই শুধু বুঝতে পারছে, আর আজ আমি হারানোর অবস্থায় আছি। কলেজাটা যেন চিরে চৌচির হয়ে যাচ্ছে। এখন শুধু একটা ইচ্ছে, বাবাকে বাঁচানো, বাবার সাথে একবার কথা বলা। গাড়ি চালাচ্ছি আর এগুলো ভাবছি। কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতে পারিনি। ফোনটা বের করে দেখি বাড়িতে থেকে তানহা আর আম্মু প্রায় 500+ মিসড কল দিয়েছে। তাই আর দেরি না করে তানহাকে ফোন দিয়ে বলে দিয়েছি বাড়ি যাচ্ছি, বাবার অসুখ। তানহার কিছু বললো না। আমি গাড়িটা আবার নিজের মতো করে চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর দিকে ভাইয়া কল করেছে। সাথে সাথে বুকের পাশে ধুম করে একটা বাড়ি মারলো। হাত কাঁপছে, ফোনটা রিসিভ করতে পারছি না। খুব ভয় হচ্ছে, ভাই আবার উল্টোপাল্টা কোনো কিছু বলবে না তো। তবুও ভয় সংকোচ কাটিয়ে ফোনটা রিসিভ করলাম। ভাইয়া জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টার মতো লাগবে। ভাইয়া বললো তাড়াতাড়ি করে আসার জন্য। আমি কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। ভাইয়ের কথাটা আমার কেমন যেন অন্যরকম মনে হলো। তবুও কোনো কিছু না ভেবে গাড়ি আরও জোরে টান দিয়ে আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িটা কেমন যেন ছমছমে মনে হচ্ছে। হয়তো বাবার অসুস্থতার কারণে, নয়তো আগের থেকে বাড়ির পরিবেশটা বদলে গেছে মনে হয়। আমি কিছু না ভেবেই বাড়িতে পাড়া দিলাম। বাড়িতে ঢুকতে দেখি ঘরের দরজা খোলা। আমি কাউকে না ডাক দিয়ে ভিতরে ঢুকে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে। তাহলে কি ভাইয়া আমাকে মিথ্যে বলেছে? বাড়িতে ঢোকার পর আমি বাড়ির এক কোণে দাঁড়িয়ে পড়লাম, যেন আমাকে কেউ না দেখে। আমি আমার জায়গা থেকে সবাইকে দেখছি। খাওয়ার এক পর্যায়ে বাবা ভাইয়াকে বলে উঠল, মুন্না, আসতে কতক্ষণ লাগবে? তাদের এইসব দেখে মুহূর্তের মধ্যে অভিমানগুলো ঘৃণায় পরিণত হলো। এখন ইচ্ছে করছে এদের ঘরের ভিতর আটকে রেখে বাইরে আগুন দিয়ে দিই। তাও শান্ত মতো এক কোণে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু ভাইয়াকে বলল, শোন, আমরা যে প্ল্যান করে রোজা মামুনির সাথে মুন্নাকে বিয়ে দেওয়ার প্ল্যান করতেছি, সেটা যেন সে কোনোভাবে জানতে না পারে। দেখি ভাই আমাকে কল দেওয়ার জন্য ফোন বাহির করছে। এমন সময় আমি আস্তে করে ঘরের বাইরে চলে আসলাম। ভাইয়া কল দিয়ে বলল, মুন্না, তুই কতটুকু এসেছিস? দেখো ভাইয়া, বাবা মারা গেলেও আমার কিছু যায় আসে না। সো আমাকে এই ব্যাপার নিয়ে আর কখনো কল দিও না। মানে কি বলতেছিস তুই? তুই না আরো আধা ঘন্টা আগে আমাকে বললি তুই আসতেছিস। হ্যাঁ বলেছিলাম, বাট এখন আর আসবো না। ওই বাড়ির কেউ মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না। সো আমাকে আর কেউ যেন কল না দেয়। কেন কিন্তু? সমস্যাটা কি এই বাড়িতে আসলে? দেখ, তোরে এতক্ষণ সুন্দরভাবে বলেছিলাম, শুনিস নাই। আর কখনো কল দিবে না। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই কথা বলে আমি কলটা কেটে দিয়ে আবার ঘরে ঢুকে সবাইকে প্রমাণের ভিডিওটা সেন্ড করে দিলাম। ভিডিও সেন্ড হওয়ার আগে ভাইয়া বাবার কিছু কথোপকথন। কি বললো ও? কত দূরে আছে? বাবা ও বলেছে বাবা মারা গেলেও আমার কিছু যায় আসে না। সো আমাকে এই ব্যাপার নিয়ে আর কখনো কল দিও না। মানেটা কি? ভাইয়া কিছু বলার আগে সবার ফোনে একত্রে একটা নোটিফিকেশন আসে। তাই সবাই একটু অবাক হয়ে। এরই মাঝে ভাইয়া বলে উঠলো যে মুন্না একটা ভিডিও পাঠিয়েছে। সবাই মোবাইলের দিকে তাকিয়ে দেখে সবারই একই নোটিফিকেশন। তাই সবাই অধীর আগ্রহে ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে আব্বুর মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর ভাইয়া অগ্নিদৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছে। আম্মু তো কিছু না বলেই হামাও করে কান্না করে দিল। রোজা ভয়ত দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। এবার চোখের কোনো 2 ফোঁটা অশ্রু দেখতে পাচ্ছি। সে কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে ধাম করে দরজা বন্ধ করে দিল। হয়তো এখন আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে। ভাইয়া কিছু না বলে সোজা রোজার কাছে গিয়ে কষে 2টা থাপ্পড় মারলো। রোজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। রোজা এক নাগারে চোখের জল ফেলছে। ভাইয়া কিছু না বলে কোমর থেকে বেল খুলে রোজাকে মারতে থাকে আর বলতে থাকে, তোর কারণে আমার আজ নিষ্পাপ ভাইটা আমাদের কাছে নেই। তোর কারণে আমার আজ নিষ্পাপ ভাইটা অপরাধী। তোর কারণে আমার আজ নিষ্পাপ ভাইটা অনেক কষ্টে আছে। তুই বলতে পারবি কতটা কষ্টে মানুষ থাকলে বলতে পারে বাবা মারা গেলেও আমি একবারও দেখতে যাব না। আর শুধু তোর কারণে আমি আমার বউকে বলেছি আমার ভাইয়ের চরিত্র খারাপ, যেন মুন্নার সামনে কখনো না যায়। শুধু তোর কারণে, শুধু তোর কারণে। এসব বলতে বলতে ভাইয়া কান্না করতে করতে বসে পড়ে আর পাগলের মতো কান্না করতেই থাকে। রোজাকে এতক্ষণ ভাইয়া মারলেও সে এক জায়গাতে দাঁড়িয়ে কান্না করছে। বেল্টের মারের আঘাতে তার শরীরে কিছু অংশ চিলে রক্ত পড়ছে। রোজা যেন তা বলতে পারছে না। হয়তো আর কিছু বলার থাকলেও
পারছে না। আর না হলে হয়তো এতদিন আমি কীরকম কষ্টে ছিলাম তা একটু উপলব্ধি করতে পেরেছে, তাই সে বসে বসে কান্না করছে। এদের কান্না দেখে যে কারোরই সব অভিমান পানি হয়ে যাবে, আর আমার আরও হাসি পাচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম যে এরা কিছুটা কষ্ট পাক। পুরো বাড়ি এখন নিস্তব্ধতায় ভরপুর, কারো মুখে কোনো কথা নেই, শুধু আসে নিস্তব্ধতা। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে, আর আমার ঠোঁটের এক কোণে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠেছে। এতদিনে বুকের ভিতর অনেকটা হালকা অনুভব করতে পারছি, এতদিনের কষ্টটা অনেক কমেছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে একটা গাড়ির আওয়াজ পেলাম। সবাই শুনেও না শোনার মতো করে আছে। আমি আরও আড়াল হয়ে গেলাম, যেন ভিতরে ঢুকলে কেউ আমাকে দেখতে না পায়। কিছুক্ষণ পরে যারা ঢুকলো তাদের দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম, কারণ ঘরে তৃণা, আম্মু, তানহা ও পুষ্প ঢুকে। আমি অবাকের চরম লেভেলে পৌঁছে গেলাম। তাদেরকে দেখে ভাইয়ারা অবাক হয়। আমাকে এবার সবার সামনে যেতেই হবে সেটা নিশ্চিত, তবু আমি আড়ালে দাঁড়িয়ে আছি। ওদের ঢুকতে দেখে ভাইয়া বলল, কে আপনারা? ঠিক চিনতে পারলাম না। আসলে ভাইয়া আমি মুন্নার বউ। মুন্না কোথায়? আর আপনারা কান্না করতেছেন কেন? মুন্নার বউ মানে? আর তোমরা বিয়ে কবে করেছো? জি ভাইয়া, আমরা বিয়ে করেছি, 4 বছর হয়ে গেল। আর এ হচ্ছে পুষ্প, আমাদের মেয়ে। ভাইয়ার কিছু না বলে পুষ্পকে কোলে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। তা দেখে তানহা একটু ঘাবড়ে যায়। কি হয়েছে ভাইয়া? মুন্না কোথায়? মা, মুন্না তো এখানে আসেনি। আসেনি মানে? মুন্নার গাড়ি তো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মানে মুন্না তো ফোন দিয়ে বলল সে আসবে না। না বাবা, সে এসেছে, দাঁড়ান আমি ফোন দিচ্ছি তাকে। আচ্ছা মা, দাও। তানহা ফোন দেওয়ার আগেই আমি বের হয়ে আসি আর বললাম, কাউকে ফোন দেওয়ার দরকার হবে না। আমি বের হয়ে আসাতে ঝড়ের গতিতে রোজা এসে আমার পায়ে পড়ে যায়। পায়ে পড়ে কী যে কান্না সেটা বলার মতো ভাষা নেই। সে পা ধরে কান্না করতে করতে আমার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু আমি তো ক্ষমা করার পাত্র না। আব্বুর ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরবে, এমন সময় আমি পিছনে যাই আর বলি, প্লিজ কে আমাকে ধরবেন না, আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। এগুলো বলিস না বাবা, আমাদের ক্ষমা করে দে প্লিজ। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোর সাথে। আপনারা কে? আপনাদের ঠিক চিনতে পারলাম না। আমি তো আপনাদেরকে চিনি না, ভুল কিভাবে করলেন? প্লিজ এসব বলে আমাদেরকে আর কষ্টটা বাড়িয়ে দিস না। কষ্ট কাকে বলছো? এটা তোমাদের কষ্ট, আর আমারটা কি? দিনের পর দিন আমি যে অত্যাচার সহ্য করেছি সেগুলো তোমাদের, এগুলোকে যদি কষ্ট বলে মনে হয় তাহলে আমাকে যে মোটা রড দিয়ে মেরেছো সেগুলোকে কি বলবা? প্রত্যেকটা রডের আঘাত যে কতটা যন্ত্রণাদায়ক একমাত্র আমি জানি। মোটা রোলারের বাড়িটা যন্ত্রণায় আমি জানি। প্রত্যেকটা বাড়ির আঘাত শরীরের চেয়ে মনে গিয়ে বেশি আঘাত করেছে। আরও কষ্ট তো আমার তখনই হয়েছে যখন কেউ আমার সাথে কথা বলতো না। সবাই এক টেবিলে বসে খেতে আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম তোমাদের। আসলে আমার কপালটি কেন এমন? কেন যে তোমার মতো কপাল পেলাম না? আমি যখন টেবিলে খেতে বসতাম তখন তোমরা উঠে যেতে, অথচ একটা সময় তোমরাই আমাকে ছাড়া খেতে না। আম্মু যখন তোমাকে খাইয়ে দিত তখন খুব ইচ্ছে হতো তোমার মতো আমি আম্মুর হাতে খাবো। জানো, সেদিন আম্মুর হাতে মিথ্যা অপবাদের জন্য সর্বপ্রথম মার খেয়েছিলাম। সেদিনের পর আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আব্বুকে বললাম একটু সাহায্য করতে, কিন্তু আব্বু উল্টো বলল, তুই গিয়ে মর, আমার কিছু যায় আসে না। সেদিন থেকে বাঁচার ইচ্ছে চলে গেছে। এরপরেও বেঁচেছিলাম কারণ আত্মহত্যা মহাপাপ, না হলে সেই কবেই মরে যেতাম। আরও কষ্ট কখন হয়েছে জানো ভাইয়া? যখন আমার ভালোবাসার মানুষটি আমাকে ভুল বুঝলো। আমার বিপদের দিনে সেও আমাকে একা ফেলে রেখে চলে গেল। এরপরেও এত কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি কখন জানো? যখন জানতে পেরেছি ও তোমাকে বিয়ে করছে। আরও কষ্ট পেয়েছি যখন তোমাকে আর ইভাকে একসাথে দোলনায় বসে থাকতে দেখতাম। তখন কেন যেন আমার কলিজাটা ফেটে যেত। তখন তোমাকে খুব হিংসে হতো আমার, তবুও কিছু বলতে পারতাম না, কারণ আমি সেগুলো বলার অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছি। আর অনেক কষ্ট আছে যেগুলো মনে করে আবার কষ্ট পেতে চাই না। আর তোমরা বলছো তোমরা কষ্ট পাচ্ছ। আমার তুলনায় তোমাদের কষ্টই পাওয়া না। আমার বিপদের দিনে কে আমার পাশে ছিল জানো? এখন যাকে আমার পাশে দেখছো, তানহা। সেই তানহাই আমার বিপদের দিনে সঙ্গী ছিল। আর তোমাদের মতো মা বাবা আমার দরকার নেই। আমি এখন একটা মাও পেয়েছি, একটা বোনও পেয়েছি। এই দেখো, আম্মু আর তৃণার দিকে ইশারা করে দেখালাম। তোমরা তোমাদের মতোই থাকো, আমাকে মনে করো না। মনে করবে মোনা নামক কারো ছেলে, কারো ভাই মারা গেছে। আল্লাহ হাফেজ। তানহা চলো। একটাবার ভেবে দেখো, ওনারা কিন্তু ওনাদের ভুলের জন্য অনুতপ্ত। হ্যাঁ বাবা, একবার ভেবে দেখ। আর আমি তো তোর আপন কেউ নই, না আমি তোর আপন, না তৃণা আপন। আর ওরা তোর আপন মা বাবা, আপন ভাই, ওনাদের ক্ষমা করে দে। সবার চোখে জল দেখছি। রোজা এখন আমার পায়ের নিচে পড়ে আছে। আমি সরে দাঁড়িয়ে তানহাকে বললাম, আমার থেকে বেশি বুঝতে এসো না, এখন চলো। আমার এইভাবে কথা বলায় তানহা বেশ ভয় পেয়ে যায়।
তাই তারা আমার সাথে চলে আসতে যাবে, এমন সময় আমি পিছনে তাকিয়ে তাদেরকে বলি, কখন আবার এরকম পরিস্থিতিতে পড়লে আগে ভালো করে বিষয়টা ভেবে শিওর হয়ে নেবেন, তারপর দেখবেন দোষটা কার, পরে না হয় বিচার করবেন। আর মোনা নামক কেউ ছিল সেটা ভুলে যাবেন। আল্লাহ হাফেজ। এ বলে চলে আসলাম। আর এভাবেই আরেকটা গল্পের সমাপ্তি ঘটলো। তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ করলাম। এবার কিন্তু কেউ বলবেন না যে মিল করে দিলাম না কেন। আসলে আমি কিন্তু এর আগে বলেছি, আবারও বলছি, সব গল্পেই কিন্তু মিল থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, ভাবেন যে এটা একটা সত্যিকারের ঘটনা, এরপরে মিল হয়ে যাবে এক সময়, এখনই হতে হবে তা এমন তো কোনো কথা নাই, তাই না? কারণ মুন্নার এখন অনেক অভিমান জমা। এই অভিমানটা হয়তো কিছুদিন পর থাকবে না, অবশ্যই সে তার পরিবারের কাছে ফিরে যাবে।